শুনুন মিস্টার হিরো, আপনি কি একটু পাশের প্রোফাইলে ঘুরে দাঁড়াবেন? আপনার রাইট প্রোফাইলটা না একদম আল্লু অর্জুনের মতো লাগছে। উফ, ওই দিক থেকে যদি একটা সেলফি তুলতাম তাহলে আজ রাতে আমার ঘুমই হতো না। এই মেয়ে পাগল হয়েছেন? মরতে চান নাকি? সরুন এখান থেকে। আরে না না, মরবো কেন? আপনার এই মারামারি স্টাইল দেখে তো আমি অলরেডি ফিদা। আপনি কি ছোটবেলায় ড্রাগন বল জি দেখতেন? ওই যে গোল্লা পাকিয়ে মারলেন না লোকটাকে, ওটা কি আপনার সিগনেচার মুভ? ইস, আপনি যখন এই মোটাটাকে লাথি দিলেন না, উফ কি ফিনিশিং! আপনার কি ইউটিউব চ্যানেল আছে? আমি সাবস্ক্রাইব করে দিতাম। ঘটনা হলো পাঞ্জাবি সিনেমার সে রাগী হিরোদের মতো মেজাজ আর চোখে মুখে সবসময় একটা খুন করে দেব ভাব নিয়ে যে ছেলেটা পাড়ার মোড়ে রাজত্ব করে তার নাম আকাশ। আর সেই আগ্নেয়গিরির ওপর যদি কেউ এক বালতি বরফ জল ঢেলে দেওয়ার সাহস রাখে তবে সে হলো পাশের বাসার ঈশিতা। শহর তখন পড়ন্ত বিকেলের রোদে তপ্ত। পাড়ার মেন রোডের মোড়টা হঠাৎ করেই থমথমে হয়ে গেল। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আকাশ, পরনে কুচকুচে কালো টি শার্ট, যা তার সুঠাম শরীরের পেশিবহুল গড়নকে আরও স্পষ্ট করে তুলেছে। হাতে একটা লোহার পাইপ, চোখে হিংস্রতা। আকাশের সামনে ৫-৬ জন হাড় হাবাতে গুন্ডা দাঁড়িয়ে, যাদের হাতে চাপাতি আর লাঠি। তারা আকাশকে ঘিরে ফেলেছে, কিন্তু আকাশের চেহারায় ভয়ের লেশ মাত্র নেই। হঠাৎ করেই সংঘর্ষ শুরু হলো। আকাশ যেন একটা চিতাবাঘ। একজনের চোয়াল লক্ষ্য করে বসিয়ে দিল এক জবরদস্ত ঘুষি, আরেকজনকে লাথি মেরে রাস্তার ওপারে ড্রেনে পাঠিয়ে দিল। বাতাসের শব্দে, পাইপের সাঁই আওয়াজ আর হাড় ভাঙ্গার মটমট শব্দে চারপাশ প্রকম্পিত। সাধারণ মানুষ দোকানপাটে ঝাঁপ ফেলে পালানোর পথ খুঁজছে। ঠিক তখনই ফুটপাত দিয়ে গটগট করে আসছিল ঈশিতা, পরনে নীল রঙের কামিজ, কাঁধে ঝোলানো ল্যাপটপ ব্যাগ। ঈশিতা এ পাড়ায় একদম নতুন এসেছে, কিন্তু তার স্বভাবে ভয়ের কোনো বালাই নেই। মারামারি দেখে সে পালানো তো দূরের কথা, রাস্তার এক কোণে দাঁড়িয়ে হাততালি দিতে শুরু করলো। ঈশিতার চোখ তখন চকচক করছে, মনে মনে বলছে, উফ, এ তো একদম সাউথ ইন্ডিয়ান মুভির মাসালা এন্ট্রি। কি মাসাল রে বাবা! আর চশমাটা যখন খুলে ছুঁড়ে মারলো, জাস্ট ফাটাফাটি। হঠাৎ মারামারি ঠিক মাঝখানে ঈশিতা দৌড়ে ঢুকে পড়ল। একটা গুন্ডা তখন পেছন থেকে আকাশকে মারতে আসছিল। ঈশিতা হুট করে আকাশের পিঠের উপর নিজের ব্যাগটা ছুঁড়ে মারল সেই গুন্ডার মুখে। আকাশ হক চুকিয়ে হাত থামিয়ে দিল। সে অবাক হয়ে দেখল এক চঞ্চল মেয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে এবং তাকে আপনি করে সম্বোধন করছে। তাকে দেখে আকাশের হাত থেকে পাইপটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। চারিদিকের গুন্ডারাও থমকে গেল। মারামারি ভুলে তারা একে অপরে মুখ চাউচাই করছে। কেউ ভাবতে পারেনি এই সুন্দরী মেয়ে এই রণক্ষেত্রে এসে সেলফি আর হিরোশিপ নিয়ে কথা বলবে। আকাশ বিরক্তি আর অপমানে কপালে হাত দিল। সে বুঝতে পারছে না এই মেয়েটা মানুষ নাকি এলিয়েন। গুন্ডারা সুযোগ বুঝে পেছনে গলি দিয়ে পগার পার। আকাশ ধমক দিয়ে বলল, তোরা এখনো দাঁড়িয়ে আছিস কেন? ভাগ এখান থেকে। গুন্ডারা প্রাণের ভয়ে চম্পট দিল। এবার আকাশ ঈশিতার দিকে ফিরল, গম্ভীর গলায় বলল, আপনি সুস্থ তো? মাঝখানে ঢুকলেন কেন? চোট পেতে পারতেন। ঈশিতা একদম কাছে এগিয়ে এসে বলে, চোট তো অলরেডি পেয়ে গেছি ভাইয়া। মানে সরি, ভাইয়া বলা একদমই পাপ হবে। আপনি তো আমার স্বপ্নের হিরো। আমি ঈশিতা। আমরা এই পাড়ায় গত পরশু এসেছি। 3 তলার ওই সাদা রঙের ফ্ল্যাটটা আমাদের। চিনতে পেরেছেন? ওই যে ব্যালকনিতে অনেকগুলো নীল অপরিচিতা গাছ আছে। আসলে আমি একটু বেশি কথা বলি। আম্মু বলে আমি নাকি আস্ত একটা এফএম রেডিও। ও আচ্ছা, আপনি কি চা খাবেন? আমার বাসায় বিরিয়ানির দাওয়াত রইল। আম্মু আজ খাসি রান্না করেছে, আসবেন কিন্তু। না আসলে কিন্তু আমি আবার এই মোড়ে এসে চিৎকার করে আপনার নাম ধরে ডাকবো। ঈশিতা এক নাগারে কথা বলে যাচ্ছে। আকাশের বন্ধুরা যারা দূরে দাঁড়িয়েছিল তারা হাঁ করে তাকিয়ে আছে। আকাশ কোনো কথা না বলে ঈশিতার দিকে একটা খুন করে ফেলবো টাইপ লুক দিয়ে হন হন করে হাঁটা দিল। ঈশিতা পেছন থেকে চেঁচিয়ে বলল, আরে শুনুন, নামটা তো বলে গেলেন না। ঠিক আছে, আমি গোয়েন্দাগিরি করে নাম বের করে ফেলবো। আকাশ চলে যাওয়ার পর তার বন্ধু শিমুল এসে বলল, দোস্ত, এই মেয়েটা কে রে? তোর সামনে কেউ এভাবে বকবক করার সাহস পায় না। আর এ তো তোকে বিরিয়ানি খাওয়ার দাওয়াত দিচ্ছে। চিনি না, কোথাকার কোন আপদ কে জানে।
আকাশ শুধু একটা দীর্ঘশ্বাস ফেল। তার মাথায় এখন ঈশিতার ওই পাগল করা চোখের চঞ্চলতা ঘুরছে। ঈশিতা বাসায় ফিরে এক লাফে রান্নাঘরে ঢুকে পড়ল। মা তখন চুলায় খাসির মাংস কষাচ্ছেন। আম্মু আম্মু, আজ আমি আমার জীবনের শ্রেষ্ঠ সিনেমার লাইভ দেখেছি। আমার সেই স্বপ্নের রুক্ষ সূক্ষ্ম রাগী নায়ককে খুঁজে পেয়েছি। আবার শুরু করলি? তোর স্বপ্নের নায়ক তো প্রতিদিন বদলায়, আজ আবার কাকে দেখলি? আরে না আম্মু, আজকেরটা একদম জেনুইন। পিরিয়ডিক ড্রামা থেকে উঠে আসা হিরো, একদম মাস্তান স্টাইল। পাড়ার মোড়ে একা 6 জনকে কুপঘাত করে দিল। আর যার ড্যাশিং দেখতে আম্মু, তুমি দেখলে ফিদা হয়ে যেতে। মা একটু থমকে গেলেন, বললেন, মাস্তান? ছেলেটার ডেসক্রিপশন দে তো। ঈশিতা সব বলার পর মা মুচকি হাসলেন, বললেন, আরে ও তো আকাশ। গত 2 দিন আগে আমাদের বাসায় চালের বস্তা শেষ হয়ে গিয়েছিল, আমি ভ্যানে করে আনতে গিয়েছিলাম। ও নিজে থেকে বস্তাটা কাঁধে নিয়ে 3 তলায় দিয়ে গেল, কোনো টাকাও নিল না। খুব উপকারী আর ভদ্র মনে হলো তো। তবে পাড়ার লোকে বলে ছেলেটা নাকি মাস্তান, পুলিশও নাকি ওকে ঘাটাতে চায় না। আর শোন ঈশিতা, ও কিন্তু তোর চেয়ে বয়সে ছোট হবে। তুই তো মাস্টার্স শেষ করলি, ও বড় জোর ভার্সিটি ফার্স্ট ইয়ারে পড়ে। ঈশিতার চোখ কপালে তুলে, ছোট? ও গড, ও তো আমার কিউট লিটল মাস্তান। ছোট হলে আরো ভালো আম্মু, আমি তাকে পকেটে করে ঘুরবো। প্রেম কি আর বয়স মানে? ছোট বলেই তো এত এনার্জি দিয়ে মারামারি করতে পারছে। ইস আম্মু, আমি ওর প্রেমে হাবুডুবু খাচ্ছি। ঈশিতা নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে আকাশের সেই গম্ভীর মুখটা কল্পনা করতে লাগলো। আকাশের ওই রাগী চল আর পাইপ ঘোরানোর স্টাইলটা তার চোখের সামনে ভাসছে। ঈশিতা বালিশ জড়িয়ে ধরে বিড়বিড় করল, যত ইগনোর করবে করো আকাশ সাহেব, আমি ঈশিতা আপু, তোমাকে বশ করেই ছাড়বো। রাত তখন 10:15। ঈশিতা তার ছোট বোন ঋতুকে জোর করে পাড়া ঘুরতে বের করলো। আপু, তুই কি সত্যি পাগল হয়েছিস? এই রাতে কোনো মেয়ে পাড়া ঘুরে? চুপ কর তো ঋতু, হিরোকে দেখার জন্য রাত কি আর দিন কি? আর মাস্তানরা তো রাতেই বের হয়। হঠাৎ মোড়ে চায়ের দোকানে দেখলো আকাশ বসে আছে, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, হয়তো কোথা থেকে ফিরছে, হাতে চায়ের কাপ। বন্ধুরা তাকে ঘিরে বসে আছে। ঈশিতার চোখ চকচক করে উঠল। পাশে একটা ফুচকার দোকান। ঈশিতা ঋতুকে নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। ঈশিতা জোরে জোরে যেন আকাশ শুনতে পায় সেভাবেই বলে, বুঝলি ঋতু, ফুচকার টকটা না একদম ঝাল হওয়া উচিত। কিন্তু কিছু মানুষ আছে যারা টক দইয়ের মতো মন নিয়ে বসে থাকে। ভাবখানা এমন যেন পুরো পাড়াটা তার নিজের বাপের সম্পত্তি। তাকালে এমন ভাবে তাকায় যেন আমি ওর পকেটে থাকা 10 টাকার নোট চুরি করেছি। আকাশ চা খেতে খেতে কথাগুলো শুনলো। সে বুঝতে পারল এটা সেই বিকেলের আপদটা। সে এড়িয়ে যাওয়ার জন্য বন্ধুদের দিকে ঘুরে বসলো, কিন্তু ঈশিতা ফুচকা হাতে নিয়ে সরাসরি আকাশের টেবিলে গিয়ে দাউ দাউ করে দাঁড়িয়ে পড়ল। কেমন আছেন মিস্টার আকাশ? চা খাচ্ছেন? চিনির বদলে কি রাগ করে চা বানাতে বলেছেন? আপনার বায়োডাটা কি পাওয়া যাবে? মানে গার্লফ্রেন্ড কয়টা, পড়াশোনা কত দূর, আর আপনার ওই পাইপটা কি বাসায় রেখে এসেছেন নাকি বালিশের নিচে নিয়ে ঘুমান? আকাশের বন্ধুরা এবার ফিক করে হেসে ফেলল। আকাশ চায়ের কাপটা সশব্দে টেবিলে রেখে উঠে দাঁড়ালো। সে ঈশিতার চেয়ে লম্বা প্রায় 1 মাথা উঁচু। ঈশিতার খুব কাছে সে নিচু স্বরে বলল, আপনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? কেন বারবার বিরক্ত করছেন? ঈশিতা একদম চোখের দিকে তাকিয়ে বলে, বিরক্ত করছি না তো আকাশ, আপনার খোঁজ নিচ্ছি। আপনি কি জানেন, আপনি যখন রাগ করে ভুরু কুচকান তখন আপনাকে আরো কিউট লাগে, মনে হয় যেন কোনো রাগী বিড়াল। আকাশ আর নিতে পারল না। সে গটগট করে সেখান থেকে চলে যেতে লাগলো। ঈশিতা পেছন থেকে হাত নেড়ে চিৎকার করে বলল, সমস্যা নেই আকাশ, যত ইগনোর করবে করো, আমি ঠিক তোমায় খুঁজে বের করবই। যত পালানোর পালাও, ঈশিতা আপুর কাছ থেকে পালানো অসম্ভব। দোকানে সবাই হাসছে। ঋতু লজ্জায় আপুর মুখ চেপে ধরলো, কিন্তু ঈশিতা তখন বিজয়ের হাসি হাসছে। সে জানে এই গম্ভীর বরফ গলে একদিন পানি হবেই। পরের দিন সকাল, আকাশ তার নীল রঙের পালসার বাইকটা নিয়ে ভার্সিটিতে যাওয়ার জন্য বের হয়েছে। পরনে সাদা শার্ট, হাতা দুটো ফোল্ড করা, চোখে দামি সানগ্লাস। পাড়ার মোড়ে মতিন ভাইয়ের চায়ের দোকানের সামনে আসতেই বাইকটা একটু স্লো করলো সে। ঠিক তখনই রাস্তার মাঝখানে নীল অপরিচিতা রঙের একটা ওড়না উঠতে দেখলো। আকাশ ব্রেক কষলো। সামনে ঈশিতা দাঁড়িয়ে, ঠোঁটে এক চিলতে শয়তানি হাসি।
আকাশ বিরক্ত হয়ে সানগ্লাস নামিয়ে বলল, আবার আপনি? রাস্তা ছাড়ুন, আমার দেরি হচ্ছে। আরে আকাশ সাহেব, এত তাড়া কিসের? ভার্সিটি তো আর পালিয়ে যাচ্ছে না। আচ্ছা, একটা ছোট সাহায্য করবেন? আমার ফোনটা না একটু ডিস্টার্ব করছে। মনে হচ্ছে আপনার নাম্বারটা সেভ করলেই ঠিক হয়ে যাবে। দিন তো ঝটপট আপনার নাম্বারটা। আকাশ এক মুহূর্ত ঈশিতার দিকে তাকিয়ে রইল। ঈশিতা হাত বাড়িয়ে ফোনটা এগিয়ে দিচ্ছে। আকাশের মেজাজে এবার চড়ে গেল। নাম্বার দিয়ে আমি কি আপনার সাথে রেডিওতে গল্প করব? সরুন সামনে থেকে, না হলে বাইক আপনার ওপর দিয়েই চালিয়ে দেব। ওরে বাবা, বাইক চালিয়ে দেবেন? তাহলে তো আরো ভালো। হসপিটালের পাশাপাশি বেডে শুয়ে দুজনে কফি খাবো। দিন না নাম্বারটা। আমি তো আর আপনার কাছে চাঁদা চাচ্ছি না। আকাশ আর কথা বাড়ালো না। সে স্টার্ট দিতে যাবে তখনই ঈশিতা আকাশের হাতটা ধরে ফেলল। আকাশের পুরো শরীর একটা ঝাঁকুনি খেলো। হৃৎপিণ্ডটা জোরে জোরে বিট করতে লাগলো। ঈশিতা আকাশের কানে কাছে এসে মুখটা রাখলো। আকাশের শরীর শিরশির করতে লাগলো। এর আগে এমন অনুভূতি তার কখনো হয়নি। ঈশিতা আকাশকে দেখছে, আকাশও ঈশিতাকে দেখছে। পালিয়ে লাভ নেই, যত পালাবেন তত কাছে টানবো। ঈশিতা হালকা করে আকাশের কানে ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তে আকাশের পুরো পৃথিবী যেন এলোমেলো হয়ে গেল। সে নিজেকে আর এক মুহূর্ত সংযত রাখতে পারল না। ঈশিতার কাছ থেকে তাকে পালাতে হবে। সে বাইকটা একটানে ঘুরিয়ে ঈশিতার পাশ দিয়ে সজোরে চলে গেল। ঈশিতার পেছন থেকে চিৎকার করে বলল, নাম্বার না দিলে কি হবে? আমি ঠিক খুঁজে বের করব। বাই বাই কিউট মাস্তান। আকাশ চলে যাওয়ার পর ঈশিতা আপন মনে হাসছে। হঠাৎ ৩-৪ জন বখাটে ছেলে তাকে ঘিরে ধরল। তারা পাড়ারই ছোটখাটো গুন্ডা, আকাশের বিরোধী দলের চামচা। একজন বলল, কি আপু, মস্তান তো পাত্তা দিল না, আমাদের নাম্বারটা নেবে নাকি? ঈশিতা শান্ত হয়ে দাঁড়ালো। তার চোখে তখন চঞ্চলতার বদলে এক ধরনের ধারালো ভাব। সে ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে নিচে রাখলো। তারপর হুট করে একটা ছেলের গলা ধরে নিজের দিকে টেনে এক জবরদস্ত থাপ্পড় বসিয়ে দিল। ছেলেটা ছিটকে পড়ল, বাকিরা হক চুকিয়ে গেল। ঈশিতা এবার মার্শাল আর্টের কায়দায় একজনকে কিক দিয়ে ড্রেনে ফেলে দিল। পাশের দোকান থেকে একটা ঝাড়ু তুলে নিয়ে এসে এমনভাবে ঘোরাতে শুরু করলো যে গুন্ডারা মার খেয়ে মাগো বাবাগো বলে দৌড়ে পালালো। দূর থেকে আকাশ ল্যাম্পপোস্টের আড়ালে বাইক থামিয়ে সব দেখছিল। সে ভেবেছিল ঈশিতা বিপদে পড়বে, কিন্তু মেয়েটার এই রুদ্রমূর্তি দেখে সে থমকে গেল। ঈশিতা যখন ঝাড়ুটা হাতে নিয়ে শয়তানি হাসি দিয়ে ধুলো ঝাড়ছিল, আকাশ তখন অজান্তেই আড়ালে দাঁড়িয়ে মুচকি হাসল। বিবি করে বলল, পাগলি না, এ তো আস্ত এক লেডি ডন। কিন্তু সে সামনে এলো না। ঈশিতা দেখার আগেই বাইক চালিয়ে চলে গেল। বিকেলে আকাশ গেছে মোড়ের মডার্ন হেয়ার কাটিং সেলুনে। মতিন ভাই নাপিত আকাশের প্রিয় লোক। আকাশ গদিতে বসে চোখ বন্ধ করে আছে। মতিন ভাই তার গালে আর থুতনিতে একদম ঘন করে সাদা শেভিং ক্রিম মেখে দিয়েছে। আকাশ তখন চেয়ারে হেলান দিয়ে ঝিমুচ্ছে। ঠিক তখনই সেলুনের কাছে দরজা ঠেলে ভেতরে ঢুকলো ঈশিতা। আকাশের বন্ধুরা যারা বাইরে দাঁড়িয়েছিল তারা হাসাহাসি শুরু করলো। আকাশ চোখ খুলেই দেখলো আয়নার সামনে ঈশিতার প্রতিফলন। ঈশিতা তার ঠিক পেছনে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে হাসছে। ওরে বাবা, মতিন ভাই, আপনি কি আকাশের মুখে দই মেখে দিয়েছেন? আকাশ সাহেব, আপনাকে তো একদম সান্তাক্লজ লাগছে। শুধু মাথায় একটা লাল টুপি আর কাঁধে একটা ঝুলি বাকি। আকাশের আগে ফুঁসতে লাগলো, কিন্তু মতিন ভাই তখন আকাশের গলায় ধারালো খুর ধরে সেভ করছেন। আকাশ নড়তেও পারছে না। ঈশিতা আপু, আপনি কি সেলুনেও ঢোকেন নাকি? এটা ছেলেদের জায়গা। ছেলেরা পার্লামেন্টে গেলে মেয়েরা কেন সেলুনে আসবে না? মতিন ভাই শুনুন, ওনার জুলফিটা না একদম শাহরুখ খানের মতো করে দেবেন। আর এই যে মাস্তান সাহেব, আপনার এই সান্তাক্লজ লুকটা আমি কিন্তু অলরেডি ফোনে ক্যাপচার করে ফেলেছি। এখন যদি একটা কিউট হাসি দেন তবেই ডিলিট করব। আকাশের বন্ধুরা বাইরে থেকে মুখ চেপে হাসছে। আকাশ মনে মনে ভাবছে, আজ খুঁটটা গলায় না থাকলে এই মেয়েকে আমি পাড়া ছাড়া করতাম। মতিন ভাইও হাসি চেপে কাজ করছেন। ইশতা আকাশের একদম কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, রাগলে আপনাকে আরো হ্যান্ডসাম লাগে। তাড়াতাড়ি ক্লিন শেভ করে বের হন, আর আমি বাইরে আপনার জন্য বিরিয়ানি নিয়ে দাঁড়িয়ে আছি। ঈশিতা নাচতে নাচতে বেরিয়ে গেল। আকাশ আয়নার দিকে তাকিয়ে নিজের সাদা ক্রিম মাখা মুখ দেখে নিজেই বিরক্ত হলো। আবার পরক্ষণেই ঈশিতার সেই পাগলামি মনে করে তার মনের কোণে কোথাও একটা চিনচিনে ভালো লাগা অনুভূত হলো।
সন্ধ্যায় ঈশিতা দেখলো আকাশ চুপি চুপি পাড়ার পেছনের বস্তিটার দিকে যাচ্ছে। ঈশিতা ভাবলো নিশ্চয়ই কোনো মারামারি বা গ্যাং মিটিং আছে। সে পা টিপে টিপে আকাশের পিছু নিল, কিন্তু বস্তিতে ঢুকে যা দেখলো তাতে ঈশিতা থমকে গেল। বস্তিটা খুব নোংরা, একটা পুরনো টিউবওয়েল ভেঙে পড়ে আছে। আকাশ তার শার্টের হাতা গুটিয়ে মাটিতে বসে একদম মিস্ত্রির মতো করে সেই টিউবওয়েলটা ঠিক করছে। চারপাশে ছোট ছোট কিছু বাচ্চা তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আকাশ খুব ধৈর্য নিয়ে স্ক্রু ড্রাইভার আর রেঞ্জ দিয়ে কাজ করছে। কপালে ঘাম জমেছে, হাতে কালি। ঈশিতা আড়ালে দাঁড়িয়ে দেখলো মাস্তান আকাশের অন্য এক রূপ। এই ছেলেটা সেই কি যে রাজপথে লোহার পাইপ ঘোড়ায়? হুট করে ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালো। বা মাস্তান সাহেব তো প্লাম্বার। আপনি কি মাল্টি ট্যালেন্টেড? আপনার এই ঘাম মোছার জন্য একটা টিস্যু দেব? আকাশ চমকে তাকালো। ঈশিতাকে দেখে সে বিরক্ত হওয়ার বদলে একটা দীর্ঘশ্বাস ফেল। সে কাজ থামালো না। আপনি কি সারাদিন আমার পিছুই নেবেন? আর মানুষের উপকার করা কি অপরাধ? অপরাধ হবে কেন? আমি তো মুগ্ধ হয়ে দেখছি। আপনি যে এত বড় কলমিস্ত্রি তা তো জানতাম না। আচ্ছা, আপনি কি আমার বাসার পানির কলটাও ঠিক করে দেবেন? ওটা না মাঝে মধ্যে কাঁদে। আকাশ এবার অল্প একটু হাসলো। সে টিস্যুটা নিল না, বরং তার ময়লা হাত দিয়ে কপাল মুছল। আকাশ আর ঈশিতা দুজনই কিছুক্ষণ চুপ করে রইল। বস্তির ওই ছোট ছোট বাচ্চাদের হাসাহাসি আর আকাশের হাতের খটাখট শব্দে এক অদ্ভুত মায়ের পরিবেশ তৈরি হলো। আকাশ কাজ শেষ করে উঠে দাঁড়ালো। টিউবওয়েল দিয়ে ঠান্ডা পানি বের হতে শুরু করলো। বাচ্চারা আনন্দে চিৎকার করে উঠল। আকাশ ঈশিতার দিকে তাকিয়ে বলল, এখন রাত হয়েছে, বাসায় যান। একা এই বস্তিতে থাকা ঠিক না। ঈশিতা হাসলো। সে দেখলো আকাশের চোখে আর আগের মতো হিংস্রতা নেই। ঈশিতা যাওয়ার সময় বলল, আকাশ, তুমি যতই ইগনোর করো, আমি জানি তোমার ভেতরটা মোলায়েম তুলা। আমি ঠিক তোমাকে খুঁজে বের করবই। তোমার ভেতরে থাকা নরম মনটা খুঁজে বের করবই। আকাশ এবার আর বিরক্ত হলো না। সে শুধু দেখলো ঈশিতা অন্ধকারের মাঝে মিলিয়ে যাচ্ছে। তার মনে হলো এই মেয়েটা হয়তো তার জীবনে অন্ধকারগুলো এভাবেই আলো দিয়ে ভরিয়ে দেবে। শুক্রবার বিকেল, পাড়ার বড় মাঠে আজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। পুরো পাড়ার লোক মাঠের চারপাশে উপচে পড়ছে। একদলে আকাশ, পরনে কালো জার্সি, পায়ে বুট, কপালে একটা ব্যান্ডানা বাঁধা। আকাশ যখন মাঠে নামে গ্যালারিতে টান টান উত্তেজনা কাজ করে, কারণ সবাই জানে আকাশ যখন মারপিট করতে জানে তেমনি নিখুঁত তার পায়ের কারসাজি। খেলা চলছে সামনে সমানে। ঠিক সেই সময়ে মাঠের পশ্চিম দিকে এক অদ্ভুত হুলস্থুলুস কাণ্ড শুরু হলো। আকাশ ড্রিবলিং করে বল নিয়ে এগোচ্ছিল। হঠাৎ কানে এলো এক অতি পরিচিত চিৎকার। সাইড লাইটের ঠিক মাঝখানে ঈশিতা দাঁড়িয়ে, পরনে উজ্জ্বল হলুদ রঙের কামিজ, হাতের ইঁদুর থেকে কেড়ে নেওয়া দুটো ঝালর কাঠি, যা সে চেয়ার লিডদের মতো দোলাচ্ছে। ঈশিতা চিৎকার করে আকাশকে লক্ষ্য করে বলে, ওই আকাশ, গোল না দিলে কিন্তু আজ খবর আছে। রাতে তোমার ওই সাথের নীল পালসারের চাকা আমি নিজেই সুই দিয়ে পাংচার করে দেব, মনে থাকে যেন। আকাশের পা থেকে বলটা ফসকে গেল। সে বিস্ময় আর লজ্জায় ঈশিতার দিকে তাকালো। মাঠের কয়েকশো মানুষের চোখ এখন আকাশের বদলে ঈশিতার দিকে। আকাশের বিপক্ষ দলের ডিফেন্ডাররা তো হেসে গোল পাচ্ছে না। গোলকিপারও বল ধরার কথা ভুলে ঈশিতার নাচ দেখছে। আকাশের কানে তখন শুধু ঈশিতার সেই অদ্ভুত স্লোগান বাজছে, আকাশ ভাইয়া জিন্দাবাদ, গোল না দিলে সব বরবাদ। আকাশ লজ্জায় লাল হয়ে গেল। সে ভাবল এখনই একটা বল দিয়ে এই পাগলিকে থামানো দরকার। মাঝমাঠ থেকে বল নিয়ে সে ক্ষিপ্ত গতিতে গোলপোস্টের দিকে দৌড় দিল। উত্তেজনায় সে এতই দিশেহারা হয়ে গিয়েছিল যে বিপক্ষ দলের গোলপোস্ট ভেবে সে উল্টো দিকে দৌড়ে গিয়ে নিজের দলের গোলকিপারকে কাটিয়ে বল জালে পাঠিয়ে দিল। পুরো মাঠ কয়েক সেকেন্ড স্তব্ধ। তারপর শুরু হলো অট্টহাসি। আকাশ নিচে জালে গোল দিয়ে বসে আছে। ঈশিতা এবার মাঠের ভেতর ঢুকে পড়ার উপক্রম করে হাততালি দিয়ে বলল, আরে আকাশ, নিজের গোলে গোল দিলে কেন? ও আচ্ছা, তুমি নিশ্চয়ই ওদের প্রতি মায়া দেখালে। সো কিউট। আকাশ মাঠের মাঝখানে ধপ করে বসে পড়ল। তার দু হাতে মুখ ঢাকা, বিড়বিড় করে বলছে, আজ এই মাঠেই আমাকে মাটি খুঁড়ে ঢুকে যেতে হবে। সন্ধ্যায় আকাশ একা নির্জন একটা গলি দিয়ে ফিরছিল। ফুটবল মাঠের অপমানে তার মেজাজ সপ্তমে চড়া। ঠিক সেই সুযোগে বক্কর আর তার 8 জন গুন্ডা আকাশকে ঘিরে ফেলল। বক্করের হাতে এবার একটা লম্বা লাঠি।
কি আকাশ ভাই, আজ তো নিজের জালেই গোল দিয়ে দিলেন। তো এখন আমাদের জালে ধরা দেওয়ার সময় হয়েছে। ধর ওকে। আকাশ মারামারির জন্য নিজের হাতাহাতি পজিশন নিল। সে জানে আজ লড়াইটা কঠিন হবে। ঠিক তখনই কোত্থেকে এক ঝোড়ো বাতাসের মতো ঈশিতা উদয় হলো। তার হাতে একটা নতুন শলাকা ঝাড়ু, যা সে সম্ভবত রাস্তার ধারে দোকানদার মতিন ভাইয়ের কাছ থেকে ছিনিয়ে এনেছে। ঈশিতা কোনো কথা না বলে ঝাড়ুটা আকাশের আর বক্কর গ্রুপের মাঝখানে এমনভাবে ঘোরালো যে ধুলোয় চারপাশ অন্ধকার হয়ে গেল। খবরদার আমার আকাশের গায়ে হাত দিলে আমি কিন্তু এক্ষুনি লাইভে চলে যাব। এই দেখো ফোন হাতেই আছে। লাইভে গিয়ে তোমাদের 14 গোষ্ঠীর নামে নারী নির্যাতনের কেস করে দেব। তোমরা জানো আমি ঈশিতা আপু? আমার এক ডাকে পাড়ার সব ফুচকাওয়ালা আর রিক্সা চালক এক হয়ে তোমাদের ঝাড়ু দিয়ে পিটিয়ে তক্তা বানিয়ে দিবে। গুন্ডারা থমকে গেল। তারা আকাশকে চেনে, আকাশকে মারতে ভয় পায়, কিন্তু ঈশিতার এই পাগলামি আর ঝাড়ু অস্ত্র দেখে তারা পুরো কনফিউজড। বকর ভাবলো এই পাগল মেয়ের সাথে লাগলে ইজ্জত আর থাকবে না। আবে এই পাগলি কোথেকে এলো? চল এখান থেকে, এর সাথে পারা যাবে না। গুন্ডারা লেজ গুটিয়ে পালালে আকাশ ঈশিতার দিকে রাগে ফুঁসতে ফুঁসতে তাকালো। আপনি কেন বারবার আমার মাঝে আসেন? আমি কি বাচ্চা ছেলে যে আমাকে ঝাড়ু নিয়ে বাঁচাতে হবে? কেন আসেন আমার ফাইট নষ্ট করতে? ঈশিতা শান্তভাবে ঝাড়ুটা কাঁধে রেখে বলে, আরে তুমি বোঝো না কেন? তুমি যদি একা ফাইট করো তবে আমি কার সাথে সেলফি তুলবো? আর তাছাড়া এই বক্করটা দেখতে তো পচা। ও তোমার সুন্দর পাঞ্জাবিটা ছিঁড়ে ফেলতো, তখন তোমাকে দেখতে কি ভালো লাগতো? মোটেও না। আকাশের সব রাগ যেন মুহূর্তে জল হয়ে গেল। সে আর কথা না বাড়ি হাঁটা দিল। ঈশিতা পেছন পেছন আসতে আসতে বলল, আকাশ শোনো না, ঝাড়ুটা কি মতিন ভাইকে ফেরত দিয়ে আসবো নাকি সাথে রাখবো? নেক্সট টাইমের জন্য দরকার হতে পারে। আকাশ এবার হুট করে থেমে গেল। সে ঈশিতার দিকে ঘুরে তাকিয়ে বলল, তুমি সত্যি একটা আপদ। তবে ঝাড়ুটা ফেরত দিয়ে আসো, ওটা ভালো দেখাচ্ছে না। ঈশিতা হাসলো। সে জানে এই গম্ভীর আকাশ আজ থেকে তার কাছে হার মানতে শুরু করেছে। ঈশিতা লজ্জা পেয়ে হাঁটতে গিয়ে হুট করে পড়ে নিতে যায়। আকাশ হ্যাসকা টানে তার কোমর ধরে ফেলে। ঈশিতা কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আকাশ সামলে, পিছলে যাবেন তো। পিছলে তো গেছি আকাশ তোমার প্রেমে। আকাশ এবার বিরক্ত হলো। সে ঈশিতার কোমর ছেড়ে দিল। ঈশিতা চিৎকার দিল, ও মাগো, আমার হাড়গোড় সব শেষ। কি করলে তুমি? যখন দেখি তখনই বাজে প্রলাপ, যত সব। আকাশ বিরক্ত হয়ে চলে যায়। ঈশিতা হাসতে থাকে। পরের দিন আকাশ নিজের ঘরে বসে বন্ধুদের সাথে পাড়ার একটা ঝামেলা নিয়ে কথা বলছিল। হঠাৎ গেটের বাইরে রিক্সা থামার শব্দ আর সেই চেনা উচ্চস্বরের হাসাহাসি। আকাশ কপাল কুচকে জানালাতে উকি মারল। ঈশিতা হাতে মিষ্টির প্যাকেট আর একটা শাড়ি। আকাশ কোনো কিছু বুঝে ওঠার আগে ঈশিতা ড্রয়িং রুমে ঢুকে আকাশের মায়ের পা ছুঁয়ে সালাম করলো। খালামুনি, আপনি কি সেই ভাগ্যবতী মা যার এমন দুষ্টু মিষ্টি মাস্তান জন্মেছে? আমি আপনাদের পাশের বাসার ঈশিতা। এই যে আপনার জন্য একটা শাড়ি এনেছি, এটা পরলে আপনাকে একদম আকাশের বড় আপু মনে হবে। আকাশের মা তো হেসেই কুল পাচ্ছে না। তিনি ঈশিতাকে জড়িয়ে ধরে বললেন, আরে আকাশ তো কোনোদিন বলেনি তোর কথা। আয় মা, বস। আকাশ ঘর থেকে বেরিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলল, আপনি আমার বাসায় কি করছেন? আম্মু, তুমি একে প্রশ্রয় দিও না, এ আস্ত একটা আপদ। ঈশিতা কাঁদো কাঁদো মুখ করে আকাশের মায়ের দিকে তাকিয়ে বলে, দেখুন খালামুনি, আপনার ছেলে আমাকে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিচ্ছে। আপনি যদি ওকে না বলেন আমাকে একটু ঘুরিয়ে দেখাতে, তবে আমি কিন্তু আজ আপনার ড্রয়িং রুমে বসে অনশন শুরু করব। আকাশের মা আকাশকে ধমক দিয়ে বলেন, আকাশ, এটা কেমন ব্যবহার? ঈশিতা মা অনেক ভালো মেয়ে, যা ওকে নিয়ে একটু ছাদে যা, আকাশটা দেখো। আকাশ রাগে ফুঁসতে ফুঁসতে ছাদে গেল। তার কোনো অনুভূতি নেই, শুধু বিরক্তি। সে বিড়বিড় করে বলল, বাসায় ঢুকে মাকেও পটিয়ে ফেলেছে। এই মেয়ের হাত থেকে মুক্তি নেই। ছাদে যাওয়ার পর ঈশিতা আকাশের সামনে দাঁড়িয়ে কোমরে হাত দিল। সে আজ ঠিক করেছে আকাশকে ভদ্র বানাবে। শুনুন আকাশ সাহেব, আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন এমন ভাব করেন যেন কামড় দিতে আসছেন। আজ থেকে আপনার ট্রেনিং শুরু। এখন থেকে কেউ সালাম দিলে আপনি দাঁত বের করে হাসবেন। দেখি তো একটা হাসি দিন।
আমি সার্কাসের বাদর নই, নামুন ছাদ থেকে। ও আচ্ছা, নামবো না। আর যদি জোর করে নামাতে চান তবে আমি এক্ষুনি চেঁচিয়ে পুরো পাড়া জড়ো করে বলবো যে আপনি আমাকে ছাদ থেকে ফেলে দিতে চাইছেন। তখন কি আপনার মাস্তান ইমেজটা খুনি ইমেজে বদলে যাবে? পছন্দ আপনার? আকাশ দেখলো উপায় নেই, সে একটা কৃত্রিম বিরক্তিকর হাসি দিল। ঈশিতা হাততালি দিয়ে বলল, উফ, একদম ভাঙা কুলোর মতো লাগছে। ঠিক আছে, সেকেন্ড লেসন, রাস্তায় যখন রিক্সাওয়ালা বা বয়স্কদের সাথে কথা বলবেন তখন আপনি বলবেন, আর বক্করদের মতো গুন্ডাদের সাথেও একটু ভদ্রভাবে কথা বলে দেখবেন, ওরা কনফিউজড হয়ে এমনিতেই পালিয়ে যাবে। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর কতক্ষণ আপনার এই লেকচার শুনতে হবে? যতক্ষণ না আপনি প্রমিস করছেন যে কাল বাজারে গিয়ে আপনি সবার সাথে হাসি মুখে কথা বলবেন। আকাশ বাধ্য হয়ে মাথা নাড়ল। সে জানে ঈশিতা যা বলে তা না করলে কাল সে বাজারে গিয়ে তার নামে অদ্ভুত সব রটনা রটাবে। ছাদ থেকে নামার পরই ঝমঝম করে বৃষ্টি নামলো। ঈশিতা জেদ হলো সে এই বৃষ্টিতে ভিজে মোড়ের দোকানে গিয়ে চা খাবে। আকাশ মানা করলো, কিন্তু ঈশিতা ততক্ষণে একটা ছোট ছাতা খুলে আকাশের হাত ধরে টানতে শুরু করেছে। চলো আকাশ, বৃষ্টিতে চা খাওয়ার মজাই আলাদা। আর ছাতাটা তো ছোট, তাই তোমাকে আমাকে একটু কাছাকাছি থাকতে হবে। রাগ করো না, তোমার ইমেজের কোনো ক্ষতি হবে না। রাস্তায় আকাশ ছাতাটা ধরে আছে। ছাতাটা এতটাই ছোট যে আকাশের অর্ধেক কাঁধ ভিজে যাচ্ছে। সে আপ্রাণ চেষ্টা করছে ঈশিতা থেকে দূরে থাকতে, কিন্তু ঈশিতা বারবার তার হাতের উপর ভর দিয়ে হাঁটছে আর অবিরাম বকবক করছে। আকাশের মনে তখন অদ্ভুত এক অনুভূতি কাজ করছিল। ঈশিতা যখন বকবক করছে সে আর চোখে তাকে দেখছে। আকাশ, তুমি কি জানো বৃষ্টির দিনে মাস্তানদেরও একটু রোমান্টিক হতে হয়? তুমি যদি এখন একটা শীষ বাজাতে তবে একদম সিনেম্যাটিক লাগতো। আচ্ছা, তোমার কি মনে হয় আমরা ফিউচারে এমন বৃষ্টিতে প্রতিদিন ভিজবো? আকাশ একদম গম্ভীর, তার মনে কোনো রোমান্টিক চিন্তা নেই, সে আনতেও চায় না। সে শুধু ভাবছে কখন চা খেয়ে এই আপদকে বাসায় দিয়ে আসবে। সে বিরক্ত হয়ে বলল, আমাদের ফিউচার নিয়ে আমি কিছু ভাবছি না, আমি শুধু ভাবছি আমার পাঞ্জাবিটা ভিজে একদম নষ্ট হয়ে গেল। ইস, কত রোমান্টিক। পাঞ্জাবি তো আবার হবে, কিন্তু ঈশিতা আপুর এই সঙ্গ কি আবার পাবে? কাল তো আবার অন্য কেউ তোমার হাতের নিচে ঢুকে পড়তে পারে, তখন আমার কি হবে? চায়ের দোকানে গিয়ে আকাশ এক কোণে চুপ করে বসে রইল। ঈশিতা সবার সামনে দাঁড়িয়ে চা খেতে খেতে প্রচার করতে শুরু করলো যে আকাশ নাকি আজ বৃষ্টিতে ভিজে সর্দি বাঁধিয়েছে। আকাশ দেখলো পাড়ার ছোট বড় সবাই তার দিকে তাকিয়ে হাসছে। বাসায় ফেরার পথে আকাশ ঈশিতাকে গেটের সামনে নামিয়ে দিয়ে শুধু একটা কথাই বলল, কাল থেকে আমি আর ছাতা নিয়ে বের হব না। বৃষ্টির চেয়ে আপনার বকবকানো বেশি ভয়ঙ্কর। তাও ভালো বৃষ্টিতে ভিজবো। ঈশিতা হাসতে হাসতে ভেতরে চলে গেল। আকাশ নিজের ভেজা জামা দেখতে দেখতে ভাবল, এই মেয়েটার হাত থেকে নিস্তার পেতে হলে তাকে হয়তো দেশান্তরী হতে হবে। কিন্তু মনের এক কোণে এক অদ্ভুত অস্বস্তি। ঈশিতা না থাকলে এই বিরক্তটা কি সে মিস করবে? না, অবশ্যই না। অন্তত সে নিজেকে এটাই বোঝাতে চাইল। কিছুদিন পরে পাড়ার মোড়ে নতুন খুলেছে বিউটি টাচ পার্লার। আকাশ তার দলবল নিয়ে ওখান দিয়ে যাচ্ছিল। উদ্দেশ্য গলি ট্রেন পরিষ্কারের কাজ তদারকি করা। আকাশ যখন সিরিয়াসলি শিমুলকে ইনস্ট্রাকশন দিচ্ছে, ঠিক তখনই পেছন থেকে ঈশিতা এসে তার শার্টের হাতা খামচে ধরল। আকাশ, আকাশ বাঁচাও, পার্লারের সিসিটিভি ক্যামেরাটা বোধহয় কেউ হ্যাক করেছে। স্ক্রিনে সব উল্টাপাল্টা দেখাচ্ছে। তুমি তো ইঞ্জিনিয়ারিং পড়ো, একটু দেখিয়ে দাও না প্লিজ। আকাশ বিরক্ত হয়ে বলল, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি, সিসিটিভি ক্যামেরা ঠিক করা আমার কাজ না, আর আমি এখন বিজি। কিন্তু ঈশিতা নাছোড়বান্দা, সে কানাকাটি শুরু করার ভয় দেখাতেই আকাশ মান সম্মানের ভয়ে পার্লারের ভেতর ঢুকলো। ভেতরে ঢুকতেই পার্লারের মালকিন বিউটি আপু আর ঈশিতা মিলে আকাশকে একরকম ধাক্কা দিয়ে একটা বড় রিলাইনিং চেয়ারে বসিয়ে দিল। আকাশ কিছু বুঝে ওঠার আগেই ঈশিতা তার মুখে কাদার মতো এক বিচ্ছিরি ফেসিয়াল মাস্ক লেপে দিল। এটা কি হচ্ছে? ঈশিতা আপু ছাড়ুন বলছি। চুপ একদম। তোমার স্কিনটা রোদে পুরে কয়লা হয়ে গেছে। আজ তোমাকে গ্লোয়িং মাস্তান বানাবো। আর নড়বে না একদম, না হলে এই শশার টুকরো দুটো তোমার নাকের ফুটোয় ঢুকিয়ে দেব। আকাশের চোখ দুটো শশা দিয়ে তাকে শুয়ে দেওয়া হলো। ঠিক তখন পার্লারের কাছে জানালার বাইরে দিয়ে যাচ্ছিল বক্কর আর তার সাঙ্গপাঙ্গরা। তারা আকাশকে এ অবস্থায় দেখে হাসতে হাসতে রাস্তায় গড়াগড়ি খেতে লাগলো।
আকাশের ইচ্ছে করছিল উঠে গিয়ে বক্করকে একটা আসার দিতে, কিন্তু ঈশিতার হুমকির মুখে সে পাথর হয়ে বসে রইল। ঈশিতা মন মতো তার কাজ করলো। শেষে আকাশ ফোন এসেছে বলে কোনো মতে ছাড়া পেল। পার্লার থেকে বেরিয়ে আকাশ যখন কাদামাখা মুখ নিয়ে নিজের বাইকের কাছে এলো, দেখলো ঈশিতা সেখানে তার ছোট্ট কুকুর টাইগারকে নিয়ে দাঁড়িয়ে আছে। টাইগার দেখতে ছোট হলেও সে এক অদ্ভুত কর্কশ গলায় ঘ্যাও ঘ্যাও করে। আকাশ, টাইগারের মনটা খুব খারাপ। ও বোধহয় ডিপ্রেশনে ভুগছে। ওকে একটু বাইকে চড়িয়ে হাওয়া খাইয়ে আনতে হবে। ও বাইকে চড়তে খুব ভালোবাসে। অসম্ভব, আমি আমার পালসারে কোনো কুকুর তুলব না। আপনি কি পাগল হয়েছেন? আর এভাবে পাগলের মতো আমাকে টেনে হিঁচড়ে পার্লারে নিলেন কেন? আপনি কি পাগল? ওরে বাবা, দেখুন পাড়াবাসী, মাস্তান আকাশ একটা অবলা প্রাণীকে ঘৃণা করে। ও পশুপ্রেমী না, আবার পার্লারের নিচি বেশ করেছে। মেয়েটা তো আসলেই পাগলি আছে। আবারও মান সম্মানের ভয়ে আকাশ বাধ্য হয়ে টাইগারকে বাইকের তেলের ট্যাঙ্কের উপর বসালো। ঈশিতা পেছনে বসলো। বাইক স্টার্ট দিতেই টাইগার আকাশের হাতে এমন এক কামড় দেওয়ার চেষ্টা করলো যে আকাশ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক খোলা ট্রেনে পড়ার উপক্রম হলো। আকাশ কোনো মতে বাইক সামলালো ঠিকই, কিন্তু ড্রেনের কাদা তার ধপধপে সাদা পাঞ্জাবিতে ছিটে এলো। ঈশিতার পেছনে বসে হাততালি দিয়ে বলল, ওয়াও আকাশ, তুমি তো দারুণ স্টান্ট দেখালে। ড্রেনের পাশে কি সুন্দর ব্যালেন্স করলে। দাঁড়াও, তোমার এই কাদা মাখা কিউট লুকটা একটা ছবি তুলে রাখি। আকাশ কাদা মাখা মুখ আর ভেজা পাঞ্জাবি নিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে ভাবলো, এই মেয়েটা হয়তো তাকে পাগল না করে ছাড়বে না। আকাশ ঈশিতাকে বাসে পৌঁছে দিল। তারপর ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় আকাশ বাসায় ফিরে দেখলো তার মা অসুস্থ হয়ে শুয়ে আছেন। ঈশিতার রান্নাঘরে গিয়ে দখল নিয়েছে। সে ঘোষণা করেছে আজ আকাশের জন্য সে নিজের হাতে মচমচে পরোটা আর ঝাল মাংস রান্না করবে। আকাশের বুক ঢিপ ঢিপ করছে। ঈশিতা রান্নাঘর আস্ত রাখবে তো? আকাশ রান্নাঘরের দরজায় গিয়ে দেখলো ঈশিতা আটা মাখতে গিয়ে নিজের চুলে গালে, এমনকি পুরো রান্নাঘরের মেঝেতে আটা সাদা করে ফেলেছে। ঈশিতা আকাশকে দেখে একদলা আটা আকাশের দিকে ছুঁড়ে মারল। মাস্তান সাহেব, দেখুন তো আটাটা কি ঠিক মতো ময়ান হয়েছে? আপনি একটু হাত লাগিয়ে দিন না। আকাশ বাধ্য হয়ে ঈশিতার হাত থেকে আটা মাখানোর গামলাটা নিল। সে বিরক্ত হয়ে বলল, আপনি সরুন, আমি করছি। আপনার রান্না খেলে আজ আমাদের সবার হসপিটালে যেতে হবে। আর আপনাকে এখানে কে ডেকেছে? কে ডাকবে আবার? আমি এসেছি। আন্টি অসুস্থ তো? সে আমরা দেখব, তাতে আপনার কি? সরুন, আমি করছি। ও মাস্তান সাহেব তো দেখি এখন আকাশ বাবুর্চি হয়ে গেছেন। ঠিক আছে, আমি ঝাল মাংসটা রাঁধি। ঈশিতা লবণের বদলে দুমুঠো চিনি আর মরিচের বদলে ফুল করে গরম মশলার গুঁড়ো এক গাদা দিয়ে দিল। আকাশ তদারকি করতে চেয়েও পারল না, কারণ ঈশিতা অলরেডি আকাশের মাকে বলে এসেছে যে আকাশ ঈশিতার রান্নার ঘ্রাণ পেয়ে ঘর থেকে বেরিয়ে এসেছে। খাবার টেবিলে আকাশ যখন প্রথম গ্রাস মুখে দিল, তার চোখ কপালে উঠে গেল। মাংসটা মিষ্টি আর পরোটা ইটের মতো শক্ত। ঈশিতা গালে হাত দিয়ে আকাশের সামনে বসে আছে। কেমন হলো আকাশ? আমার ভালোবাসার স্বাদ কি একটু বেশি করা হয়ে গেল? আকাশ বিষম খেতে খেতে এক গ্লাস পানি খেলো। সে দেখলো ঈশিতা খুব উৎসাহ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আকাশ কোনো মতে গিলে বলল, হ্যাঁ, আপনার রান্নার স্বাদ একদম আপনার মতোই বিচিত্র। ঈশিতা খুশিতে ডগমগ হয়ে আকাশের প্লেটে আরো 2 টুকরো মাংস তুলে দিল। আকাশ আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, হে আল্লাহ, মাস্তানি করা অনেক সহজ, কিন্তু এই মেয়ের অত্যাচার সহ্য করা হিমালয় জয়ের চেয়েও কঠিন। এভাবেই চলতে থাকলো ঈশিতার পাগলামি আর আকাশের দিনগুলি। কিছুদিন পর রাত তখন গভীর। ঈশিতা তার বারান্দায় দাঁড়িয়ে আকাশের বাইকের শব্দের অপেক্ষায় ছিল, কিন্তু আজ আকাশ পাড়ায় ফেরেনি। ঈশিতা খোঁজ নিয়ে জানতে পারল পাশের হাসপাতালের জরুরি বিভাগে আকাশকে দেখা গেছে। ঈশিতা অস্থির হয়ে হাসপাতালে ছুটে গেল। ঈশিতার মনে কোডাক দিচ্ছিল, আকাশ কি কোনো মারামারিতে জখম হলো? সেখানে গিয়ে সে যা দেখলো তাতে তার গায়ের পশম দাঁড়িয়ে গেল। রাত তখন প্রায় 1টা। শহরের রাস্তাঘাট নিঝুম, শুধু হাসপাতালের জরুরি বিভাগের সামনে কিছু মানুষের ছোটাছুটি। ঈশিতা হন্তদন্ত হয়ে হাসপাতালের 3 তলায় উঠে গেল। ব্লাড ব্যাংকের কাছে দরজার ওপাশে তাকাতেই ঈশিতার বুকটা ধক করে উঠল। আকাশ একটা বেডে শুয়ে আছে, তার বাম হাত থেকে রক্ত নেওয়া হচ্ছে। আকাশের মুখ খুব ফ্যাকাশে,
চোখজোড়া বোঝা পাশে একটা ছোট্ট মেয়ে অক্সিজেন মাস্ক পরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে। মেয়েটির বাবা মা আকাশের বেডের পাশে দাঁড়িয়ে টুকরে কাঁদছেন। ঈশিতা পা টিপে টিপে ভেতরে ঢুকলো। সে আড়ালে দাঁড়িয়ে মেয়েটির বাবার কথাগুলো শুনতে পেল। বাবা আকাশ, তুমি এই মাঝরাতে নিজের শরীর থেকে রক্ত দিয়ে আমার মামুনিটাকে বাঁচালে। তোমার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। লোকে তোমাকে যাই বলুক, তুমি আমাদের কাছে ফেরেশতা। রক্ত দেওয়া শেষ করে আকাশ অতি কষ্টে উঠে বসলো। তখন তার মাথাটা একটু চক্কর দিচ্ছিল। সে টলি থেকে নামতেই দেখলো দরজার সামনে ঈশিতা দাঁড়িয়ে। ঈশিতার চোখে পানি টলমল করছে। আপনি এই মাঝরাতে এখানে কি করছেন? তুমি কি সব সময় এইভাবেই নিজের কথা না ভেবে সব করো? আমাকে একবার জানাতে পারতে না আকাশ? আমি তো মরে যাচ্ছিলাম চিন্তায়। আন্টি বলছিল তুমি খুবই অসুস্থ, তার মধ্যে আবার রক্ত দিতে এসেছো। তাতে কি? আর জানিয়ে কি হতো? আপনি তো আবার স্লোগান দেওয়া শুরু করতেন। কিছু কাজ নীরবে করাই ভালো ঈশিতা আপু। মানুষের জীবন রক্ষা করতে সব সময় মাস্তানি লাগে না, মাঝে মধ্যে নিজের রক্তটাও দিতে হয়। ঈশিতা আজ কোনো চঞ্চলতা দেখালো না। সে দ্রুত গিয়ে আকাশের একটা হাত ধরলো। সে বুঝতে পারলো এই বিশাল শরীরের আড়ালে আসলে এক দেবতুল্য মানুষ লুকিয়ে আছে, যাকে দুনিয়া কেবল গুন্ডা হিসেবে চেনে। কিছুক্ষণ পর ডাক্তার আকাশকে ছেড়ে দিল। ঈশিতার আকাশ হাসপাতাল থেকে বের হলো। হাসপাতাল থেকে বের হয়ে যখন তারা পার্কিং লটের দিকে যাচ্ছিল, তখন আকাশ বেশ টলছিল। শরীর থেকে রক্ত দেওয়ার পর সে বেশ দুর্বল, এমনিতেও ভীষণ জ্বর, মাথা ব্যথা। ঠিক তখনই অন্ধকারের মাঝ থেকে বের হয়ে এলো বক্কর আর তার ৮-১০ জন গ্যাং মেম্বার। বক্করের হাতে এবার একটা চকচকে রামদা। কি আকাশ ভাই, আজ তো শরীর থেকে সব তেজ বের করে দিলেন ওই বাচ্চাকে বাঁচাতে। এখন নিজের জান বাঁচাবেন কি দিয়ে? আজ আপনাকে আর এই সুন্দরীকে কেউ বাঁচাতে পারবে না। আকাশ মুহূর্তের মধ্যেই ঈশিতাকে নিজের পেছনে সরিয়ে নিল। তার শরীর কাঁপছে, কিন্তু চোখে সেই বিধ্বংসী তেজ কমেনি। আকাশ ঈশিতার কানে ফিসফিস করে বলল, ঈশিতা, বাইকের কাছে যান, আমি সামলাচ্ছি। না আকাশ, তুমি খুব দুর্বল, এখন মারপিট করা বুদ্ধিমানের কাজ হবে না, চলো পালাই। বক্করের দল যখন একসাথে ঝাঁপিয়ে পড়ল, আকাশ যেন এক আহত সিংহের মতো গর্জন করে উঠল। সে হাত দিয়ে বক্করের কবজিটা এমনভাবে মুচড়ে দিল যে রামদাটা মাটিতে পড়ে গেল। আকাশকে লক্ষ্য করে একজন লাঠি দিয়ে মারতে গেলে সে এক ঝটকায় লাঠিটা কেড়ে নিয়ে বক্করের দলের ওপর কালবৈশাখী ঝড়ের মতো ভেঙে পড়ল। মারামারির এক পর্যায়ে আকাশের কপাল ফেটে রক্ত পড়তে শুরু করলো। রক্ত দেওয়ার ধকল আর এই লড়াইয়ে আকাশের শরীর আর দিচ্ছিল না। তবু সে এক চুল নড়ল না। সে বক্করের গলা চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরল। আকাশ পালায় না ঈশিতা, আপনি শুধু সরে দাঁড়ান। শুনে রাখ বক্কর, আমার উপর হাত তুললে আমি মাফ করি, কিন্তু আমার পাশের এই মেয়েটার দিকে তাকালে আমি যমরাজ হয়ে ফিরি। আজ তোকে ছেড়ে দিলাম, পরের বার লাশ গুম করে ফেলবো। বক্করের দল এবার প্রাণের ভয়ে যে যেদিকে পারল দৌড়ে পালালো। আকাশ একা দাঁড়িয়ে হাঁপাচ্ছে, তার শার্টটা ছিঁড়ে গেছে, সারা গায়ে ধুলো আর রক্ত। সবাই চলে যাওয়ার পর আকাশ ধপ করে মাটির উপর বসে পড়ল। তার দম যেন ফুরিয়ে এসেছে। ঈশিতা দৌড়ে গিয়ে আকাশের সামনে হাঁটু গেড়ে বসলো। সে দেখলো আকাশ চোখ বন্ধ করে আজ প্রথম পানি পড়ছে। যে আকাশকে কেউ কোনোদিন কাঁদতে দেখেনি, সে আজ ঈশিতার সামনে ভেঙে পড়ল। আকাশ কান্না ভেজা গলায় ঈশিতার হাত জড়িয়ে ধরে। কেন আপনি আমার জীবনে এলেন ঈশিতা? কেন আমাকে এই মায়া শেখালেন? আমি তো একা ভালো ছিলাম, সবাই আমাকে ভয় পেত, দূরে সরিয়ে রাখত। আমি নিজেকে পাথর বানিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনি আমার সব দেয়াল ভেঙে দিলেন। ঈশিতা আকাশের মাথাটা নিজের কাঁধের উপর টেনে নিল। আকাশে টুকরে ওঠা কান্নায় রাতের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। আজ আমার খুব ভয় করছিল ঈশিতা, নিজের জন্য নয়, আপনার জন্য। আমি যদি আজ আপনাকে বাঁচাতে না পারতাম, তবে এই আকাশ মরে গিয়েও শান্তি পেত না। আমি আপনার প্রেমে পড়ে গেছি ঈশিতা। আমি আপনার মতো মানুষের যোগ্য নই, তবুও আমি আপনাকে ছাড়া বাঁচতে পারবো না। ঈশিতা আকাশের চুলে বিলি কেটে দিয়ে শান্ত গলায় বলল, বোকা ছেলে, তুমি মাস্তান হতে পারো, কিন্তু আমার কাছে তুমি এক দেবদূত। তোমার এই রাগী মুখোশটা আমার কাছে একদম স্বচ্ছ। আজ থেকে তুমি একা নও আকাশ,
আমি আছি তোমার ছায়া হয়ে। আকাশ ঈশিতার চোখের দিকে তাকিয়ে রইল। ঈশিতা তার চোখের পানি নিজের ওড়না দিয়ে মুছে দিল। আকাশ বিড়বিড় করে বলল, দয়া করে কালকে আবার এটা নিয়ে পাড়ায় মাইকিং করবেন না যে আমি কেঁদেছি। ঈশিতা মিলান হাসলো। ভেবে দেখব, তবে আজ না। আজ শুধু আমরা এই রাত। তারা দুজন অন্ধকারের মাঝে একে অপরের হাত ধরে হাঁটতে শুরু করলো। আজ আকাশ বিরক্ত নয়, বরং সে ঈশিতার হাতটা এমনভাবে আঁকড়ে ধরেছে যেন পৃথিবীর কোনো শক্তি এই বন্ধন ছিঁড়তে পারবে না। সময় রাত তখন প্রায় 12টা। তারা দেখলো চারপাশ একদম জনশূন্য। একটা রিক্সা কিংবা ট্যাক্সি কিছুরই চিহ্ন নেই। আকাশের কপালে চিন্তার ভাঁজ। এ কি, বাসায় যাব কি করে? ঈশিতা, একটু ধৈর্য ধরো, কোনো একটা গাড়ি নিশ্চয়ই পেয়ে যাব। আমার শরীরটা বড্ড খারাপ হচ্ছে, এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকা ঠিক হচ্ছে না। আকাশ, আমারও খুব শীত লাগছে, কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে। আমরা কি আজ আর বাড়িতে ফিরতে পারবো না? ফিরবো ঈশিতা, অবশ্যই ফিরবো, তুমি একটু শক্ত হয়ে থাকো। তখনই আকাশ দেখতে পেল রাস্তার পাশে একটা ঝোপের ওপারে ছোট্ট একটা কুঁড়ে ঘর। ঘরটা পরিত্যক্ত মনে হচ্ছে, ভেতরে কোনো আলো নেই। আকাশ ঈশিতাকে পাজকোলা করে তুলে নিল। ঠিক সেই মুহূর্তেই আকাশ ভেঙে বৃষ্টি নামলো। ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজে যাওয়ার আগে আকাশ ঈশিতাকে নিয়ে সেই কুঁড়ে ঘরে আশ্রয় নিল। ঘরের ভেতরটা খড়ের গন্ধে ভরা, কেউ নেই সেখানে। এক কোনায় কিছু শুকনো খড় বিছানো ছিল। আকাশ ঈশিতাকে সেখানে সাবধানে শুয়ে দিল। বৃষ্টির ঝাপটা মাটির দেওয়াল চুয়ে ভেতরে আসছে। শীতের প্রকোপে ঈশিতা কাঁপতে শুরু করলো। আকাশ জ্বরে ঘরে ঈশিতার হাতটা শক্ত করে ধরল। ঈশিতার ভিজে কাপড়গুলো শরীরের সাথে লেপ্টে আছে। আকাশের অবস্থাও তাই। দুজনের শরীরের উত্তাপ এখন একমাত্র বাঁচার উপায়। আকাশ, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু জড়িয়ে ধরো না। আকাশ ঈশিতার দিকে তাকালো। ঈশিতার ভেজা মুখটা অন্ধকার ও অদ্ভুত মায়াবী লাগছে। আকাশ ধীরে ধীরে ঈশিতার কাছে এগিয়ে এলো। সে নিজের ভিজা শার্টটা খুলে ফেলল এবং ঈশিতার ভিজা শাড়িটা আলতো করে সরিয়ে দিল। তাদের উষ্ণ শরীর যখন একে অপরের স্পর্শে পেল, তখন বাইরের বৃষ্টির শব্দ যেন হারিয়ে গেল। আকাশ খুব নিবিড়ভাবে ঈশিতাকে নিজের বুকের মাঝে টেনে নিল। তাদের ঠোঁট যখন একে অপরকে খুঁজে পেল, তখন সব যন্ত্রণা আর অসুস্থতা এক নিমিষে মিলিয়ে গেল। খুব সহজ এবং সাবলীলভাবে তারা একে অপরের কামনার সাগরে ডুব দিল। অন্ধকারের মাঝে তাদের দীর্ঘশ্বাস আর বৃষ্টির শব্দ মিলেমিশে একাকার হয়ে গেল। আকাশ ঈশিতার পিঠে হাত বোলাতে শুরু করলো। আকাশের প্রতিটি স্পর্শে ঈশিতা এক অদ্ভুত তৃপ্তি খুঁজে পাচ্ছিল। তাদের এই মিলন যেন কেবল শরীরের ছিল না, ছিল দুটো আত্মার পরম নির্ভরতা। দীর্ঘক্ষণ ধরে তারা একে অপরের ভালোবাসায় ডুবে রইল। সব যখন শান্ত হলো, তখন বৃষ্টির তীব্রতা আরও বেড়েছে, কিন্তু কুঁড়ে ঘরের ভেতর এখন এক অদ্ভুত ওম। ঈশিতা আকাশের বুকের উপর মাথা রেখে নিশ্চিন্তে শুয়ে আছে। আকাশের অসুস্থতা যেন এ নিবিড় স্পর্শে অর্ধেক সেরে গেছে। আকাশ তার হাত দিয়ে ঈশিতার ভেজা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা দীর্ঘ চুমু খেলো। কেমন লাগছে ঈশিতা? ঈশিতা কোনো কথা বলল না, শুধু আকাশের বুকে আরও একটু সেটে গিয়ে চোখ বন্ধ করলো। আকাশের গায়ের গন্ধে আর বৃষ্টির একঘেয়ে শব্দে দুজনের চোখের পাতায় ভারী হয়ে এলো। সে পরিত্যক্ত কুঁড়ে ঘরের খড়ের বিছানায় তারা একে অপরকে জড়িয়ে ধরে গভীর ঘুমে তলিয়ে গেল। বাইরের পৃথিবীর সব ব্যস্ততা আর দুশ্চিন্তা তখন সেই ঘরের দরজায় বাইরে রয়ে গেল। পরের দিন সকালে দুজন আলাদা বাসায় গেল। ঈশিতা জানালো তার বান্ধবী পাশে ছিল, আর আকাশ বলল হাসপাতালে ছিল, তাই বাসা থেকে কোনো সমস্যা হয়নি কারোরই। আকাশ রক্ত দেওয়ার পর থেকে ঈশিতা যেন তার ছায়া হয়ে গেছে। আজ সকালে আকাশ যখন পাড়ার জিমের সামনে দাঁড়িয়েছিল, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, ঠিক তখনই সাইকেলের বেল বাজিয়ে হাজির হলো ঈশিতা। তার সাইকেলের বাস্কেটে একটা বড় ফ্লাক্স আর কিছু সবুজ শাকসবজি উকি দিচ্ছে। গুড মর্নিং কিউট মাস্তান, আজ থেকে তোমার ডায়েট চার্ট শুরু। কাল রাতে আমি ইন্টারনেটে দেখেছি রক্ত দেওয়ার পর শরীরে প্রচুর আয়রন আর ভিটামিন লাগে, তাই আজ থেকে তেল চর্বি সব বন্ধ। আকাশের বন্ধু শিমুল আর বাকিরা মুখ টিপে হাসছে। আকাশের মেজাজে পা চড়ে গেল। পুরনো আকাশ যেন আবার ফিরে এসেছে। ঈশিতা আপু, আপনি কি আমাকে শান্তিতে থাকতে দেবেন না? আমি জিমে যাচ্ছি কসরত করতে, আপনার ঘাস লতাপাতা খেতে নয়। চুপ একদম। তুমি যদি এখন এই করলার জুসটা না খাও, তবে আমি এক্ষুনি পাড়ার মোড়ে দাঁড়িয়ে চিৎকার করে বলবো যে তুমি আসলে মাস্তান না, তুমি তেলাপোকা দেখে ভয় পাও। পছন্দ তোমার?
আকাশ চারিদিকে তাকিয়ে দেখলো সবাই তাদের দিকে তাকিয়ে আছে। মান সম্মানের ভয়ে সে চোখ বন্ধ করে সিদ্ধেত করলা জুসটা এক নিঃশ্বাসে গিলে ফেলল। তার মুখটা তিতা হয়ে কুঁচকে গেল। এই তো লক্ষ্মী ছেলে, এখন এই শশাটা হাতে নাও, যখনই খিদে পাবে একটা করে কামড় দেবে। মনে রাখবে আকাশ, স্বাস্থ্যই সকল সুখের মূল, এমনকি মাস্তানদের জন্য। আকাশের হাতে একটা লম্বা শসা ধরিয়ে দিয়ে ঈশিতা হাসতে হাসতে চলে গেল। শিমুল এসে আকাশের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, মাস্তানি তো অনেক করলি, এবার একটু সচর্যা কর। আকাশ রাগে শসাটা ছুঁড়ে মারতে গিয়েও মারল না, কারণ ঈশিতা আবার কোত্থেকে উদয় হবে তার কোনো ঠিক নেই। আকাশ সেদিন ইমোশনাল হয়ে ঈশিতাকে ভালোবাসার কথা বলে ফেলে, এমনকি এক রাত দুজনও একসাথে কাটায়। কিন্তু বাস্তবতায় ফিরে এসে আকাশ ভাবে সে একজন মাস্তান আর ঈশিতা ভালো ঘরের মেয়ে, তাই সে ঈশিতাকে এড়িয়ে যেতে চাচ্ছে বারবার। সে কারণেই দুপুরে আকাশ একটু শান্তির আশায় চুপি চুপি পাড়ের পেছনে সেই বিখ্যাত তিহারির দোকানে ঢুকলো। সে ভেবেছিল এখানে অন্তত ঈশিতা আসবে না। প্লেটে ধোয়া ওঠা গরম তেহারি আসার পর আকাশ যখন মাত্রই প্রথম লোকমানটা মুখে দিতে যাবে, ঠিক তখনই জানালার বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। খবরদার আকাশ, এই বিষাক্ত কার্বোহাইড্রেট মুখে দেবে না। আকাশ চমকে তাকিয়ে দেখলো ঈশিতা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সে কোত্থেকে যেন খবর পেয়েছে আকাশ এখানে এসেছে। ঈশিতা দোকানের ভেতর ঢুকে আকাশের প্লেটটা টেনে সরিয়ে নিল। আমি তোমার জন্য বাসায় ওটস আর সিদ্ধ সবজি পাঠিয়েছি, আর তুমি এখানে চর্বি খাচ্ছ? এই যে তেহারিওয়ালা ভাই, ওনাকে আর কোনোদিন খাবার দেবেন না, উনি এখন ডায়েটে আছেন। দোকানের সব কাস্টমার আকাশের দিকে তাকিয়ে হাসছে। পাড়ার এক ত্রাস আকাশ এখন এক চিলতে শশা আর সিদ্ধ সবজির ভয়ে থরথর করে কাঁপছে। এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। আকাশ ঈশিতাকে টেনে এক কোণে নিয়ে কি হচ্ছে কি এসব? আপনি আমার পিছু ছাড়ছেন না কেন? আকাশ ঈশিতাকে টেনে এক কোণায় নিল। ঈশিতা অবাক হয়ে কিছুদিন আগেও যে ছেলে ভালোবাসি বলল, রাত কাটালো, সে এখন এমন অদ্ভুত কথা বলছে। ঈশিতা তো ভেবেছিল সব ঠিক হয়ে গেছে। মানে কি? তুমি আর কি করছো? পিছু ছাড়বো না মানে? আমরা তো এখন দুজন আর। আকাশ ঈশিতার কোমর ধরে হ্যাসকা টান দিল, তারপর হাত দুটি পেছনে নিয়ে শক্ত করে চাপ দিল। ঈশিতা গুঁকিয়ে উঠল। আকাশ কঠিন মুখ করে বলল, কিছু না, আমরা দুজনার কিছু না। যা হয়েছে সব ভুলে যান। ও সব আবেগে হয়েছে, আবেগ দিয়ে জীবন চলে না। কিন্তু কেন? কোনো কেন নাই। আপনি আপনার পথ দেখুন, আমি আমার পথ। আকাশ চলে গেল। লাভ নেই, আমি তোমায় এত সহজে ছাড়ছি না। আমি জেনে গেছি তুমি আমাকেই ভালোবাসো, কেবল সমাজের ভয়ে পালাচ্ছ, কিন্তু তোমাকে আমি আমার করে নেবই। বিকেলে আকাশ তার পালসার বাইকের উপর বসে বক্কদের একটা নতুন গ্যাং নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছিল। সে খুব গভীর ভঙ্গিতে শিমুলকে বলছে, বক্কর যদি এবার সীমানা পার করে তবে আমি। ঠিক তখনই আকাশের পিঠের ওপর একটা মোবাইল ফোন উদয় হলো। ঈশিতা তার বাইকের পেছনে লাফ দিয়ে উঠে বসেছে এবং অলরেডি ফেসবুক লাইভ শুরু করে দিয়েছে। ঈশিতা ক্যামেরার দিকে তাকিয়ে কটকট করে বলে, হ্যালো ফ্রেন্ডস, আজ দেখুন আমাদের পাড়ার সেই বিখ্যাত রাগী মাস্তান আকাশ সাহেবকে। দেখুন উনি কত গম্ভীর হয়ে প্ল্যান করছেন যে আজ রাতে আম্মুর হাতে কি বকুনি খাবেন। আকাশ একটু হাই দাও তো ভিউয়ার্সদেরকে। আকাশ ক্যামেরা দেখে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সে ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করছে, কিন্তু ঈশিতা নাছর বান্দা। ঈশিতা আপু, কি করছেন এইসব? আমার বন্ধুরা লাইভ দেখছে, আমার ইজ্জত শেষ করে দিচ্ছেন আপনি। আরে ইজ্জত দিয়ে কি হবে? দেখো অলরেডি 5 জন দেখছে, সবাই কমেন্টস করছে আকাশ ভাইকে তো বড় বিড়ালের মতো লাগছে। আকাশ একটা ফ্লাইং কিস দাও তো আমার ফলোয়ারদের জন্য, না হলে কিন্তু লাইভ বন্ধ করব না। লাইভে বক্কর কমেন্ট করলো, আকাশ ভাই, আপনার মাস্তানি তো এখন ঈশিতা আপুর লাইক কমেন্ট আটকে গেছে। আকাশ রাগে বাইক স্টার্ট দিয়ে ভো করে টান দিল, কিন্তু ঈশিতা তাতেও দমল না। সে এক হাতে আকাশকে চাপটে ধরে অন্য হাতে ফোন উঠিয়ে পুরো পাড়া চক্কর দিতে দিতে লাইভ করতে লাগলো। সে চিৎকার করে বলছে, দেখুন বন্ধুরা, আকাশ আমাকে কত স্পিডে ঘুরিয়ে দেখাচ্ছে। হি ইজ সো কেয়ারিং। আকাশ বুঝতে পারলো এই মেয়ের পাগলামি কোনো সীমা নেই। সে বাইক থামিয়ে এক নির্জন গলিতে ঢুকলো। ঈশিতা লাইভ বন্ধ করে হাসতে হাসতে বলল, কেমন লাগলো আকাশ? তুমি তো এখন ভাইরাল। আকাশ বাইকের উপর কপাল ঠেকিয়ে বসে রইল। তার কোনো অনুভূতি নেই, শুধু এক গভীর ক্লান্তি। সে বিড়বিড় করে বলল,
হে ঈশ্বর, বক করে 10টা রামদাও সহ্য করা যায়, কিন্তু এই মেয়ের ফেসবুক লাইভ সহ্য করা যায় না। ঈশিতা আকাশের কাঁধে হাত রেখে বলল, রাগ করো না কিউট মাস্তান, রাতে কিন্তু সেদ্ধ পেঁপে দিয়ে ভাত পাঠিয়ে দেব, খেয়ে নিও। আকাশ শুধু দেখলো ঈশিতা নাচতে নাচতে চলে যাচ্ছে। সে ভাবলো মাস্তানি করা হয়তো অনেক সহজ, কিন্তু ঈশিতাপুর কিউট মাস্তান হয়ে বেঁচে থাকাটা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। পরদিন আকাশের মেজাজটা অন্যরকম ছিল। ঈশিতা তাকে ফোন করে ছাদে আসার জন্য একরকম হুমকি দিয়েছে। যদি না আসো তবে তোমার বাইকের সাইলেন্সার পাইপে আমি সিমেন্ট ভরে দেব। আকাশ জানে ঈশিতা এটা করতে পারে, তাই সে অনিচ্ছা সত্ত্বেও ছাদে এলো। ছাদে গিয়ে আকাশ থমকে গেল। পুরো ছাদ নীল আর সাদা বেলুন দিয়ে সাজানো, মাঝখানে একটা ছোট্ট টেবিল, তাতে এক বাটি তেহেরি। ঈশিতা দাঁড়িয়ে আছে ছাদের কিনারে, বাতাসে তার নীল ওড়না উড়ছে। আজ তাকে কোনো পাগলি মনে হচ্ছে না, বরং তাকে এক অপার্থিব সুন্দর রাজকন্যা লাগছে। এইসব কি? আবার কোনো নতুন নাটক শুরু করেছেন আপনি? ঈশিতা ঘুরে দাঁড়ালো। তার চোখে আজ সেই চঞ্চলতা নেই, আছে গভীর এক স্থিরতা। সে ধীর পায়ে আকাশের সামনে এসে দাঁড়ালো। আকাশের চেয়ে লম্বায় ছোট হওয়ায় তাকে বেশ ঘাড় উঁচু করে তাকাতে হচ্ছে। শোনো আকাশ, অনেক তো হলো আপনি আপনি খেলা। আজ কোনো সিনিয়র জুনিয়র নেই, কোনো মাস্তান আর সাধারণ মেয়ে নেই। আজ শুধু আমি আর তুমি। আমি জানি তুমি আমাকে এড়িয়ে চলতে চাও, কারণ তোমার ধারণা তোমার জগৎটা অন্ধকার। কিন্তু তুমি কি জানো এই অন্ধকারে আমি তোমার ধ্রুবতারা হতে চাই? আকাশ চুপ করে রইল। তার হৃৎপিণ্ড আজ স্বাভাবিকের চেয়ে দূরত্ব চলছে। ঈশিতা আকাশের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি আকাশ। তোমার এই রাগী চোখের আড়ালের মায়াটাকে ভালোবাসি। তোমার এই রক্তমাখা হাতের ভেতর যে জীবন বাঁচানোর আকুতি আছে তাকে ভালোবাসি। তুমি কি সারা জীবন আমার এই পাগলামিগুলো সহ্য করার দায়িত্ব নেবে? আমার কিউট মাস্তান হয়ে থাকবে? আকাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। পাড়ার যে ছেলেটা এক হুঙ্কারে গলি ফাঁকা হয়ে যায়, আজ সে একটা মেয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। আকাশে মনে পড়ল আজ ঈশিতার সে ঝাড়ু নিয়ে গুন্ডা তাড়ানো, সেই ফেসবুকে লাইভ করা, আর সেই জোর করে করলা জুস খাওয়ানো এক রাতের কাটানো মুহূর্ত, গভীর মুহূর্ত। সে বুঝতে পারল এই মেয়েটা না থাকলে তার জীবনটা আবার সে একঘেয়ে আর ধূসর হয়ে যাবে। আকাশের ঠোঁটে কোণে এক চিলতে মিলান কিন্তু খাঁটি হাসি ফুটে উঠল। সে ঈশিতার হাতটারও শক্ত করে আঁকড়ে ধরল। আপনি মানে তুমি সত্যি একটা আপদ ঈশিতা। আমার ইজ্জত তো তুমি অলরেডি পাড়ায় শেষ করে দিয়েছো। এখন বাকি আছে শুধু আমার জীবনটা। সেটা কি না দিয়ে উপায় আছে? চোখ খুশিতে চকচক করে উঠল। আকাশ নিচু হয়ে ঈশিতার কপালে একটা হালকা চুমু খেলো। হ্যাঁ ঈশিতা, আমি রাজি, তবে একটা শর্ত আছে। বিয়ের পর কিন্তু আমাকে ফেসবুকে লাইভ করা যাবে না, আর প্রতিদিন ওই সিদ্ধ সবজি খাওয়ানো চলবে না। ঈশিতা খিলখিল করে হেসে উঠল এবং আকাশকে জড়িয়ে ধরল। আকাশ অনুভব করলো পৃথিবীর সব মাস্তানি একদিকে, আর এই ছোট্ট মেয়েটার বুকের মাঝখানে শান্তিটা অন্যরকম। ব্যাস, এরপর এক জুনিয়র মাস্তান আর সিনিয়র পাগলি চুটিয়ে প্রেম শুরু হলো। একদিন আকাশ বাজারে গেছে বড় মাছ কিনতে। এক দোকানদার তাকে বেশি দাম বলছিল। আকাশ চেয়ে না গরম হতে যাবে অমনি ঈশিতা কোথ থেকে উদয় হয়ে বিক্রেতাকে ধমক দিয়ে বলল, খবরদার, আমার আকাশের সাথে বেশি দাম করবেন না। আকাশ তুমি সরো তো, তুমি তো দামাদামিই জানো না, শুধু শুধু মাস্তানি দেখাও। আকাশ শান্ত ছেলের মতো বাজারের থলি হাতে নিয়ে ঈশিতার পেছন পেছন হাঁটতে শুরু করলো। পাড়ার লোকে বলাবলি করে, আকাশের মস্তানি এখন ঈশিতার আঁচলের বন্দি। মাঝে মধ্যে বৃষ্টির রাতে আকাশ ঈশিতাকে নিয়ে বাইকে করে লং ড্রাইভে যায়। আকাশ বাইক চালাতে চালাতে আয়নায় ঈশিতার হাসি মুখটা দেখে আর ভাবে, এই পাগলিটা না থাকলে সে হয়তো কোনোদিন জানতেই পারতো না ভালোবাসা আসলে মাস্তানির চেয়েও অনেক বেশি শক্তিশালী। আকাশ এখন আর লোহার পাইপ নিয়ে ঘোরে না। তার পকেটে এখন ঈশিতার প্রিয় চকলেট আর একটা রুমাল থাকে, কারণ ঈশিতা যখন তখন আইসক্রিম খেয়ে মুখ মাখিয়ে ফেলে, আর আকাশকে সেটা পরিষ্কার করে দিতে হয়। আকাশ আর ঈশিতার প্রেম এখন পাড়ার মোড়ে মোড়ে গল্পের বিষয়। আকাশ তার মাস্তানি ভুলে এখন ঈশিতার পাগলামি সামলাতে বেশি ব্যস্ত থাকে। তাদের প্রেমের আকাশ সবসময় বৃষ্টির দিনে বাইক নিয়ে বের হতে পছন্দ করে, কিন্তু ঈশিতার দাবি বৃষ্টির দিনে রিক্সা না খুলে প্রেম পূর্ণতা পায় না। অগত্যা আকাশকে তার দাপুটে ইমোজ বিসর্জন দিয়ে রিক্সায় উঠতে হয়। একদিন ঈশিতা আকাশকে সহ রিক্সায় উঠল। ঈশিতা রিক্সার হুডটা নামিয়ে দিল। ঈশিতা, হুড নামালেন কেন? ভিজে তো একাকার হয়ে যাচ্ছি।
পাড়ার পোলাপান দেখলে হাসবে। হাসলে হাসুক। আকাশ, তুমি কি জানো বৃষ্টির পানি যখন তোমার ওই রাগী মুখে পড়ে তখন তোমাকে একদম ওই ভেজা বিড়ালের মতো কিউট লাগে। এখন একদম চুপচাপ বসো আর রিক্সাওয়ালা মামার সাথে গান গাও। আকাশ অসহায়ের মতো রিকশায় বসে রইল। ঈশিতা হুট করে আকাশের কাঁধে মাথা রেখে তার হাতটা শক্ত করে ধরল। আকাশের বুকের ভেতর তখন যেন শতদ্রুত ড্রাম বাজছে। সে বিরক্ত দেখানোর চেষ্টা করলো তার অবচেতন মন ঈশিতার এই সান্নিধ্য দারুণ উপভোগ করছিল। ঈশিতা ফিসফিস করে বলল, আকাশ, তুমি কি সারা জীবন এইভাবেই আমার ছাতা হয়ে থাকবে? আকাশ কোনো উত্তর দিল না, শুধু ঈশিতার হাতটা আরো একটু শক্ত করে চেপে ধরল। কিছুদিন পর পাড়ার বৈশাখী মেলা বসেছে। ঈশিতা আকাশকে বাধ্য করছে লাল পাঞ্জাবি পরতে, আর নিজে পরেছে হলুদ শাড়ি। আকাশ পাঞ্জাবি পরে অস্বস্তিতে ছটফট করছিল। ঈশিতা, সবাই তাকিয়ে আছে, মাস্তান মানুষ লাল পাঞ্জাবি পরে ঘুরছি, এটা কেমন দেখায়? দারুণ দেখায়। আজ তুমি মাস্তান নাও, আজ তুমি আমার লাল পাহাড়ের হিরো। চলো নাগরদোলায় চড়বো। নাগরদোলার ওঠার পর ঈশিতা ভয়ে চিৎকার করে আকাশকে জড়িয়ে ধরল। আকাশ তখন শক্ত করে ঈশিতাকে আগলে রেখে বলল, ভয় নেই পাগলু, আমি তো আছি। মেলা শেষে আকাশ ঈশিতাকে একজোড়া রেশমি চুড়ি কিনে দিল। ঈশিতা যখন চুড়িগুলো পরে হাত নাড়ল, সে টুংটাং শব্দে আকাশের মনে হলো এই শব্দটাই তার জীবনে শ্রেষ্ঠ মিউজিক। আকাশ এখন আর বড় বড় মারপিট করে বেড়ায় না। বক্কর যখন একবার ঈশিতাকে নিয়ে বাজে কথা বলেছিল, আকাশ তাকে মারতে যায়নি, বরং শান্তভাবে গিয়ে বলেছিল, বক্কর, আমি এখন একজন মানুষের আমানত আগলে রাখি, তাই হাত তুলতে চাই না, দয়া করে নিজের সীমানায় থাক। আকাশের এই পরিবর্তন পাড়া মানুষের কাছে এক বিস্ময়, কিন্তু ঈশিতার কাছে এটাই তার প্রেমের সার্থকতা। আকাশ এবং ঈশিতার এই রঙিন প্রেমের গল্পে এবার জমজমাট মেঘের মতো ঘনিয়ে এলো এক বিশাল বাধা। ঈশিতার বাবা আজমল সাহেব একজন অত্যন্ত মেজাজি এবং রক্ষণশীল মানুষ। তিনি বিদেশ থেকে ফেরার সময় ঈশিতার জন্য শুধু দামি উপহারই আনেননি, এনেছেন এক সুপ্রতিষ্ঠিত পাত্রের বিয়ের প্রস্তাব। আজমল সাহেব পাড়ায় পা রাখতেই আকাশের মাস্তানি আর ঈশিতার সাথে তার মেলামেশার কথা শুনে ফেলেন। পাড়ার কিছু পরখ চর্চাকারী লোক আগ বাড়িয়ে তাকে সব জানিয়ে দেয়। বিকেলে ঈশিতা যখন আকাশকে নিয়ে বাইকে করে ফিরছিল, ঠিক বাড়ির গেটের সামনে আজমল সাহেবের মুখোমুখি হলো তারা। আকাশের পরনে কালো পাঞ্জাবি, চোখে সানগ্লাস, যা আজমল সাহেবের কাছে মাস্তান বা গুন্ডাবির প্রতিচ্ছবি ছাড়া আর কিছুই নয়। ঈশিতা, এই ছেলের সাথে তুমি কি করছো? আরে কে এইসব রাস্তার বকাটেদের সাথে ঘুরে বেড়ানো কি আমার শিক্ষার ফল? বাবা, ও বখাটে নয়, ও আকাশ। ও আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে। চুপ করো, আমি সব শুনছি। কালই তোমার বিয়ে ঠিক করেছি আমার বন্ধু ছেলের সাথে। সে মালয়েশিয়ায় বড় ইঞ্জিনিয়ার। এই মাস্তানের জগৎ থেকে তোকে আমি বের করে আনবই। আকাশ কিছু বলতে গিয়েছিল, কিন্তু আজমল সাহেব তাকে কোনো সুযোগ না দিয়ে ঈশিতার হাত ধরে হিড়হিড় করে ভেতরে টেনে নিয়ে গেলেন। আকাশ একা গেটের বাইরে দাঁড়িয়ে রইল, তার চোয়াল শক্ত হয়ে আসছে অপমানে আর যন্ত্রণায়। আকাশের মাথা ঠিক রইল না যে আকাশ ঈশিতার জন্য নিজেকে শান্ত করেছিল, সে আজ আবার সেই পুরনো রূপে ফিরল। কিন্তু এবার তার লড়াই কোনো গুন্ডার সাথে নয়, তার লড়াই নিজের অস্তিত্বের সাথে। আকাশ বাইক নিয়ে সারা পাড়ায় টহল দিল। সে বক্করদের আস্থানে গিয়ে চরম তাণ্ডব চালালো, শুধু মনের ঝাল মেটাতে। পরদিন সকালে আকাশ সরাসরি ঈশিতাদের বাড়ি কলিং বেল টিপতে লাগলো পাগলের মতো। আজমল সাহেব দরজা খুলতেই আকাশ ভেতরে ঢুকে পড়ল। আঙ্কেল, আমি মাস্তান হতে পারি, কিন্তু আমি ঈশিতাকে ভালোবাসি। আপনি ওর বিয়ে অন্য কোথাও দিতে পারেন না, আমি আপনার পায়ে ধরতেও রাজি, কিন্তু ওকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। বের হও আমার বাড়ি থেকে। তুমি একটা অশিক্ষিত গুন্ডা। তোমার মতো ছেলের হাতে আমি আমার মেয়েকে দেব? জানা তোমার বাবা মা কেমন? আমি সব জানি। তুমি পুলিশের খাতায় নাম তোলা এক আসামি। আকাশ বন্ধুরা তাকে টেনে হিসে বের করে আনলো। আকাশ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে লাগলো, ঈশিতা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, কেউ তোমাকে নিয়ে যেতে পারবে না। আকাশের পাগলামি দেখে পাড়ার লোক থমকে গেল। যে আকাশ সবাইকে ভয় পেত, আজ তাকে সবাই অসহায় এক প্রেমিক রূপে দেখল। ভেতরে ঈশিতার অবস্থা আরও শোচনীয়। তার ফোন কেড়ে নেওয়া হয়েছে, তাকে ঘরে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ঈশিতা অঝরে কাঁদছে আর দেওয়ালে মাথা ঠুকছে। মাসে বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না।
মা, আমি আকাশ ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। তোমরা ওকে মাস্তান বলো, কিন্তু ও আমার জন্য নিজের জীবন দিতে পারে। বাবা যা করেছে তা অন্যায়। আজমল সাহেব বাইরে থেকে চিৎকার করে বলেন, অন্যায় নয়, এটা তোমার জীবন বাঁচানোর লড়াই। কাল সকালে কাজে আসবে, তৈরি থেকো। ঈশিতা খাওয়া দাওয়া ছেড়ে দিল। সে জানালার গ্রিল ধরে আকাশের বাইকের শব্দের অপেক্ষায় রইল। আকাশ নিচ থেকে ঈশিতার জানালার দিকে তাকিয়ে সারা রাত পাহারাদারের মতো দাঁড়িয়ে রইল। তার চোখে ঘুম নেই, শুধু এক ভয়াবহ জেদ। বিয়ের দিন সকালে পাত্রপক্ষ হাজির, পাড়া জুড়ে সাজ সাজ রব। আকাশ তার দলবল নিয়ে বিয়ে বাড়ির গেটে এসে দাঁড়ালো। হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার চোখের চাহনিতে খুনের নেশা। আজমল সাহেব পুলিশ ডাকলেন। পুলিশ এসে আকাশকে সরিয়ে দিতে চাইল। আকাশ পুলিশের গলা ধরে গর্জন করে উঠল, আজ ঈশিতাকে কেউ সই করতে বাধ্য করতে পারবে না। আমি মরে যাব, কিন্তু ওকে হারাবো না। ঠিক তখনই ঈশিতা ওপরে জানাল দিয়ে চিৎকার করে বলল, বাবা, তুমি যদি এই বিয়ে বন্ধ না করো তবে আমি আজই ছাদ থেকে লাফ দেব। আকাশ আমার জীবন, আর তুমি ওকে অপমান করছো। আজমল সাহেব স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দেখলেন আকাশ পুলিশের লাঠির আঘাত খেয়েও একচুল নড়ছে না, শুধু ঈশিতার জানালার দিকে তাকিয়ে আছে। আকাশের কপাল ফেটে রক্ত পড়ছে, কিন্তু সে হাসছে, এক পাগলামি ভরা হাসি। আকাশ আজমল সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো আবার। আঙ্কেল, আপনি আমাকে জেলে পাঠান বা মেরে ফেলুন, কিন্তু আপনার মেয়ে যে আমাকে ছাড়া মরে যাবে সেটা কি আপনি দেখতে চান? আমি কথা দিচ্ছি, আমি মাস্তানি ছেড়ে দেব। আমি ওর যোগ্য হওয়ার জন্য যা করা দরকার সব করব। শুধু আমাকে একবার সুযোগ দিন। আজমল সাহেব আকাশের চোখের দিকে তাকিয়ে প্রথমবার থমকালেন। তিনি দেখলেন এই ছেলেটা কোনো সাধারণ বখাটে নয়। এক এমন প্রেমিক যাকে সমাজ গুন্ডা বানিয়ে রেখেছে, কিন্তু তার হৃদয়টা স্বচ্ছ। পাড়ার মুরব্বীরাও এগিয়ে এলেন আকাশের হয়ে কথা বলতে। আজমল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভেতর ঢুকলেন। ঈশিতা চিৎকার করে বলল সে বিয়ে করবে না। এদিকে এসব দেখে বর রাগ করে চলে যায়। বিয়ে আর হয় না। বিয়ে বাড়ির সেই তাণ্ডবের পরের দিন আকাশ নিজের ঘরের কোণে চুপচাপ বসে আছে। তার মনে এক অদ্ভুত শঙ্কা। কালকে সেই চরম উত্তেজনার পর আজ পাড়াটা বড্ড নিঝুম। হঠাৎ আকাশের বন্ধু শিমুল হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। তার চোখে মুখে আতঙ্ক। আকাশ, সর্বনাশ হয়ে গেছে রে। ইশিতারা কেউ নেই। ভোরে 4টে ট্রাক নিয়ে সারা সব আসবাবপত্র নিয়ে চলে গেছে। বাড়িটা এখন একদম খালি, বাইরের গেটে তালা মারা। আকাশের মনে হলো কেউ তার কলিজাটা খামছে ধরলো। সে কোনো কথা না বলে পাগলের মতো দৌড়ে গেল ঈশিতাদের বাড়ির সামনে। আসলেও সব শেষ। সে জানালা দিয়ে ঈশিতা তাকে উকি মারত। সেখানে আজ কেবল ধূসর পর্দা ঝুলছে। আকাশ তালা ভেঙে ভেতরে ঢুকলো। ফাঁকা ঘরে প্রতিধ্বনি যেন তাকে বিদ্রুপ করছে। মেঝের এক কোণে পড়েছিল একটা ছোট্ট নীল চিরকুট। আকাশ কম্পিত হাতে চিরকুটটা তুলল। ঈশিতার হাতে লেখা, আকাশ, বাবা আমাদের এখান থেকে অনেক দূরে নিয়ে যাচ্ছে, হয়তো কোনোদিন আর দেখা হবে না। কালকের ঘটনা দেখার পর আমি অনেক ভেবেছি আমরা দুজন আসলে দুই মেরুর মানুষ। তুমি মাস্তান, আমি তোমার সিনিয়র। এই বাস্তবতাটাকে পাশ কাটিয়ে আমরা হয়তো আবেগ দিয়ে লড়েছিলাম, কিন্তু সমাজ আর পরিবার অনেক শক্তিশালী। তোমাকে আমি অনেক বদলে দিতে চেয়েছিলাম, কিন্তু আজ মনে হচ্ছে তোমার এই আগুনের গোলার মতো জীবনে আমার মতো সাধারণ মেয়ে কেবল পুড়ে ছাই হবে। ভালো থেকো কিউট মাস্তান। আমাদের গল্পটা এখানেই শেষ হওয়া ভালো। যা অশ্রুতে কিছুটা ঝাপসা হয়ে গেছে। সেখানে লেখা ছিল। চিঠিটা পড়ে আকাশের ভেতরে বাঁধ ভেঙে গেল। সে মেঝের উপর আশ্রে পড়ল। তার বুক চিরে এক দীর্ঘ চিৎকার বেরিয়ে এলো। আকাশ গগন বিতারী চিৎকার করে, কেন এলে তুমি আমার জীবনে ঈশিতা? কেন আমাকে ভালোবাসতে শেখালে? আমি তো একা নিজের অন্ধকারে ভালোই ছিলাম। কেন আমাকে আলোর স্বপ্ন দেখিয়ে মাঝ পথে এভাবে একা ফেলে চলে গেলে? আমি এই মুক্তি চাইনি ঈশিতা, আমি তোমাকে চেয়েছিলাম। আকাশের সেই কান্না পাড়ার দেওয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগলো। সেই রাগী মাস্তান আজ এক অসহায় শিশুর মতো ধুলোয় মিশিয়ে লুটিয়ে কাঁদছে। সময় কার জন্য থেমে থাকে না। এরপর 5টি বছর পেরিয়ে গেছে। সেই জীর্ণ পাড়া, সেই মাস্তানি সব এখন আকাশের জীবনের এক ধূসর স্মৃতি। আকাশ এখন আর সেই লোকাল ডন নয়। সে এখন এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার নিজের একটি আইটি ফার্ম আছে। তার চলাফেরায় এখন আভিজাত্য আর গম্ভীর্য, কিন্তু তার চোখে সেই মায়া ভরা বিষণ্ণতা এখনও কাটেনি। আকাশ এখন অন্য এক শহরে থাকে। সে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছে। তার মনে এখনও একটা ঘোর অন্ধকার হয়ে আছে, যেখানে ঈশিতার স্মৃতিগুলো জমিয়ে রাখা।
সে আর আগের মতো হাসে না, তার হৃদয়ে এখন কেবল দায়িত্বের রাজত্ব। আকাশের মা এখন বেশ অসুস্থ, তার একটাই শেষ ইচ্ছা আকাশের বিয়ে দেখা। মায়ের বারবার অনুরোধ আর চোখের জলে আকাশ আর উপেক্ষা করতে পারল না। আকাশ, আর কতকাল ওই পুরনো স্মৃতি বোঝা বয়ে বেড়াবি? মেয়েটা তোকে ছেড়ে গেছে আজ 5 বছর। আমার শরীর ভালো না রে বাবা, তোকে ঘর সংসার করতে দেখে যেতে চাই। আকাশ জানালার বাইরে আকাশের দিকে তাকিয়ে রইল। সে জানে তার হৃদয়ে আর কারোর জন্য জায়গা নেই, তবুও মায়ের হাসির জন্য সে রাজি হলো। ঠিক আছে মা, তুমি যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। আমার নিজের কোনো পছন্দ অপছন্দ নেই। আকাশের বিয়ে ঠিক হলো এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আফরোজার সাথে। আফরোজা খুবই শান্তশিষ্ট মেয়ে। সে মাঝে মধ্যে আকাশের অফিসে আসে, তাকে ফোন করে। আকাশ তার সাথে কথা বলে, তাকে উপহার দেয়, সবকিছু এক যান্ত্রিক নিয়ম মেনে। আফরোজা আকাশের এই শীতলতা অনুভব করে, কিন্তু সে ভাবে হয়তো এটাই আকাশের ব্যক্তিত্ব। আকাশের বিয়ে 3 ঘনিয়ে আসছে। বিয়ের শপিং, কার্ড ছাপানো সবই চলছে ধুমধাম করে, কিন্তু আকাশের মনে কোনো আনন্দ নেই। সে যখন আয়নার সামনে দাঁড়ায় তখন নিজের প্রতিচ্ছবি এখনও সেই নীল ওড়না পরা পাগলি মেয়েটাকে খোঁজে। সে জানে আফরোজার সাথে তার এই সংসার হবে কেবল একটা সামাজিক চুক্তি। তার মন থাকবে চিরকাল সেই ফেলে আসা পাড়ার পরিত্যক্ত গলিতে। আকাশ আর আফরোজার প্রথম দেখা হলো একটি নিরিবিলি ক্যাফেতে। আকাশের পরনে একটা দামি নীল শার্ট, হাতে গোটানো, ঠিক যেমনটা সে একসময় ঈশিতার জন্য পরতো। আফরোজা এলো হালকা গোলাপি শাড়িতে। মেয়েটি দেখতে অসম্ভব মায়াবী আর শান্ত। আকাশের চোখে কোনো উত্তেজনা ছিল না। সে আফরোজার সাথে কথা বলছিল ঠিক যেন অফিসে কোনো ক্লায়েন্টের সাথে। আফরোজা, আমি আপনাকে স্পষ্ট বলতে চাই, আমি হয়তো আপনার প্রতি একজন স্বামী হিসেবে দায়িত্ব পালন করব, কিন্তু আমার ভেতরে একটা বড় শূন্যতা আছে। আপনি কি সেই শূন্যতা নিয়ে আমার সাথে থাকতে পারবেন? আকাশ সাহেব, আমি জানি আপনার অতীতের কথা। আমি আপনাকে বদলাতে আসিনি, শুধু আপনার পাশে থাকতে এসেছি। ভালোবাসা হয়তো সময় হলে এমনিতেই আসবে। আকাশে মনে হলো আফরোজা খুব বুদ্ধিমতী, কিন্তু তার হৃদয় ঈশিতার সেই পাগলামির যে জায়গা ছিল সেখানে সেই বুদ্ধিমত্তা কোনো কাজ করছে না। বিয়ের কথা পাকাপাকি হওয়ার পরের দিন আফরোজা এসেছে আকাশের বাড়িতে মায়ের সাথে দেখা করতে। আকাশ ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। আফরোজা চুপি চুপি এসে আকাশের পেছনে দাঁড়ালো। চা খাবেন? আমি নিজের হাতে বানিয়েছি। আকাশ কাজে মগ্ন ছিল। সে না তাকিয়ে অভ্যাসবশত বলে ফেলল, ঈশিতা, এখন চা খাবো না, পরে দিও। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। আফরোজা থমকে দাঁড়ালো। আকাশ নিজের ভুল বুঝতে পেরে ল্যাপটপ থেকে চোখ তুলল। তার চেহারায় এক মুহূর্তের জন্য অপরাধ বোধটা ফুটে উঠল। আফরোজা একটু দুষ্টামি করে সামলে নিয়ে বলল, আমি আফরোজা, ঈশিতা নই। তবে আপনার চাটা কিন্তু ঈশিতার চেয়ে ভালো হতে পারে, একবার খেয়েই দেখুন। আকাশের মা আড়াল থেকে সব দেখছিলেন। আফরোজার এই উপস্থিতি, বুদ্ধি আর সহজ স্বভাব দেখে আকাশ মনে মনে ভাবল মেয়েটা তার জীবনে কঠিন বরফ গলাতে চাইছে। বিকালে মা জোর করে আকাশকে পাঠালেন আফরোজাকে নিয়ে বাইরে একটু ঘুরে আসতে। আকাশ তার কালো এসইউভি গাড়ি চালায়। তারা লেকের ধারে গেল। আফরোজার হাত বাড়ি লেকের পানি স্পর্শ করতে চাইল। আকাশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। একসময় ঈশিতা এখানে সে বাদাম খাওয়ার বায়না করত আর আকাশকে জোর করে নৌকায় তুলতো। আকাশ সাহেব, আপনি কি সবসময় এমন গম্ভীর থাকেন? একটু হাসুন না। আজ কিন্তু আমি আপনার সেই মাস্তান রূপটা দেখতে চাই। সেটা অনেক আগে শেষ হয়ে গেছে আফরোজা, এখন শুধু এই ব্যবসায়ী আকাশই বেঁচে আছে। আমি শুনেছি আপনি নাকি আগে খুব স্পিডে বাইক চালাতেন, তবে আমার বাইক চাই না। আজ আমাকে একটু রিক্সা ঘুরাবেন? কোনো এসি গাড়ি না, শুধু খোলা আকাশ আর রিক্সা। আকাশ থমকালো। রিক্সা ভ্রমণ ছিল ঈশিতার প্রিয়। সে অনিচ্ছা সত্ত্বেও আফরোজার সাথে রিক্সায় উঠল। আফরোজা যখন বাতাসের সাথে কথা বলছিল, আকাশ তখন অন্যমনস্ক হয়ে ভাবছিল কেন প্রতিটি মুহূর্তে সে ঈশিতাকে খুঁজে ফিরছে। আফরোজা আকাশের হাত ধরতে গেলে আকাশ কিছুটা কুঁকড়ে গেল, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হাতটা ধরল। তার মনে হলো সে কারোর সাথে প্রতারণা করছে, কিন্তু সে কার সাথে? ঈশিতার সাথে নাকি নিজের বর্তমানের সাথে? সারাদিন ঘোরার পর ফেরার পথে আফরোজা বলল, আকাশ, আমি জানি আপনার মনে এখনো অন্য কেউ রাজত্ব করে, কিন্তু আমি হার মানতে শিখিনি।
আমি আপনাকে আপনার অন্ধকার জগৎ থেকে বের করে আনবই। আকাশ শুধু একটা দীর্ঘশ্বাস ফেল। সে বুঝতে পারছে সামনে এক বড় ঝড় আসছে। বিয়ের দিন যত ঘনিয়ে আসছে আকাশের দম যেন তত বন্ধ হয়ে আসছে। আকাশের জীবনে এক অদ্ভুত বৈপরীতের খেলা চলছে। একদিকে তার ব্যবসায়িক সাফল্য আর অন্যদিকে ব্যক্তিগত জীবনে চরম শূন্যতা। মায়ের হাসি মুখের জন্য সে নিজেকে এক যান্ত্রিক বিয়ের আবর্তে সঁপে দিয়েছে। বাড়ির প্রতিটি কোণ এখন উৎসবের আলোয় ঝলমল করছে, কিন্তু পরের মনের কোণটা এখনো জমাট অন্ধকারে ঢাকা। পরের দিন শহরের সবচেয়ে দামি শপিং মলে আকাশ আর আফরোজার বিয়ের শপিং চলছে। সাথে আছে আকাশের ছোট বোন রিমি এবং আফরোজার কাজিনরা। আকাশ এখন আর সে লোকাল মাস্তা নয় যে রাস্তার ধারে দোকান থেকে টি শার্ট কিনত। সে এখন দামি ব্র্যান্ডের সব ছাড়া কোথাও পা রাখে না। আকাশ সাহেব, দেখুন না এই মেরুন রঙের শাড়িটা কেমন, আপনার কি পছন্দ? আকাশ এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল, সেজন্য শাড়িটা দেখছে না। ভালো, আপনার পছন্দ হলেই হবে। দাম নিয়ে চিন্তা করবেন না, যেটা ভালো লাগে নিয়ে নিন। আফরোজা একটু দমে গেল। সে আশা করেছিল আকাশ অন্তত শাড়িটা হাতে নিয়ে দেখবে। রিমি পাশে এসে ফিস ফিস করে বলল, ভাইয়া আজকাল কেমন যেন রোবট হয়ে গেছে ভাবু, তুমি কিছু মনে করো না। আকাশের জন্য কেনা হলো রাজকীয় শেরানি আর নাগরা। শপিং শেষে তারা গেল সোনার দোকানে। আকাশ কোনো কথা ছাড়ে লাখ লাখ টাকার গয়না কিনে দিল। শপিং শেষে ফেরার সময় আকাশের হাতে ডজন খানিক প্যাকেট, কিন্তু তার চেহারায় সেই তৃপ্তি নেই যা একসময় এক প্যাকেটের ঝালমুড়ি হাতে থাকলেও থাকতো। আকাশের নতুন ডুপ্লেক্স বাড়িটা এখন এক রাজপ্রাসাদ। ডেকোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে শহরের নামকরা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে। বাড়ির প্রতিটি দেওয়ালে নীল আর সাদা এলআইডি লাইটের কারুকাজ। গেটে বসানো হয়েছে বিশাল এক গেটওয়ে, যা সাদা অর্কিড আর টিউলিপ দিয়ে সাজানো। আকাশ ভাই, ড্রয়িং রুমের মাঝখানে একটা ঝাড়বাতি লাগিয়েছি, আর সিঁড়িগুলোতে সব আইভরি রঙের কার্পেট। সব আপনার স্ট্যাটাস অনুযায়ী হয়েছে। আকাশ গুরুত্ব দিল না। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দেখল বাড়ির পুরনো পরিচারিকা রহিমা খালা এক কোণে দাঁড়িয়ে কাঁদছেন। রহিমা খালা আকাশকে ছোটবেলা থেকেই দেখছেন। তিনি জানেন এই আলোকসজ্জা আকাশের মনে অন্ধকার ঢাকতে পারবে না। আকাশ খালার সামনে গিয়ে দাঁড়ালো। খালা, কাঁদছেন কেন? বাড়ি তো বেশ সুন্দর সেজেছে। সুন্দর তো হয়েছে বাবা, কিন্তু তোর হাসি খুশি চেহারাটা তো আর খুঁজে পাই না। সারা বাড়ি আলোয় ভাসছে, কিন্তু তোর চোখের কোণে তো মেঘ জমে আছে। আকাশ কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। বাড়ি তখন সাউন্ড বক্সে হিন্দি গান বাজছে আর লোকজন হইচই করছে। আজ আকাশের গায়ে হলুদ। বাড়ির বিশাল লন সাজানো হয়েছে গাঁদা ফুল আর মাটির সরা দিয়ে। প্যান্ডেলের চারিদিকে বড় বড় পাখা চলছে। আত্মীয় স্বজনে বাড়ি কিচকিচ করছে। আকাশের মা অসুস্থ শরীর নিয়ে নিজেও আজ উজ্জ্বল শাড়ি পরে সবার সাথে কথা বলছেন। আকাশকে হলুদের পিড়িতে বসানো হয়েছে, তার পরনে বাসন্তী রঙের পাঞ্জাবি। পাড়া সেই পুরনো বন্ধুরা শিমুল, কাশিম এবং মতিন ভাইও এসেছে। তারা তখন আকাশকে একটু সমীহ করে চলে, কারণ আকাশ এখন বড়লোক। আকাশ, মুখটা একটু হাসি হাসি রাখ ভাই, তোর ভাব দেখে তো মনে হচ্ছে ফাঁসির মঞ্চে বসে আছি। আকাশ মিলান হাসার চেষ্টা করলো। আফরোজা তার পাশে এসে বসলো। আফরোজাকে হলুদের সাজে অপূর্ব লাগছে। তার গায়ে কাঁচা ফুলের গহনা। মহিলারা গান ধরলো, হলুদ বাটো মিন্দি বাটো, বাটো ফুলের মৌ। একের পর এক আত্মীয় এসে আকাশের গালে হলুদ মাখিয়ে দিচ্ছে। আকাশ শুধু পাথরের মতো বসে আছে। যখন আফরোজার বোনেরা মজা করে আকাশের কানে তুলা দিয়ে সুরসুরি দিচ্ছিল, তখন পাড়ার ছোটরা বাজি পড়ানোর সুর করলো। আকাশ বাজি পড়ানোর শব্দের দিকে তাকিয়ে রইল। তার মনে পড়লো একসময় সে এই বাজি আর পটকা দিয়ে বক্করদের তাড়াত। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ, মেহমানরা একে একে বিদায় নিচ্ছে। বাড়ির নিচতলায় এখনও খাবারের সুগন্ধ আর হইচই। আকাশ নিজের বারান্দায় গিয়ে দাঁড়ালো। চারিদিকে নীল আলো জ্বলছে। সে পকেট থেকে একটা পুরনো সিগারেট বের করলো, যা সে অনেক আগে ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই আকাশ তার ঘরের এক কোণায় পড়ে থাকা পুরনো সেই নীল ডায়েরিটা দেখলো। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকেরা হয়তো ঘর পরিষ্কার সময় ওটা বের করেছে। আকাশ ডায়েরিটা হাতে নিল না, শুধু তাকিয়ে রইল। সে অনুভব করলো আগামীকাল সে এক নতুন জীবনের দলিলে সই করতে যাচ্ছে, যেখানে দায়িত্ব থাকবে, মর্যাদা থাকবে, টাকা থাকবে। শুধু থাকবে না সেই আকাশ যে একসময় শাসনের আড়ালে ভালোবাসতে জানতো। নিচে তখন উচ্চস্বরে গান বাজছে।
আজমেরি ইয়ার্কি শাদি হে। আকাশ চোখ বন্ধ করল। কাল তার বিয়ে। সে নিজেকে প্রস্তুত করলো এক দীর্ঘ যান্ত্রিক অভিনয়ের জন্য। পরের দিন বিয়ের দিন। চারদিকে খুশির জ্বর, কিন্তু বরের আসনে বসে থাকা মানুষটি যেন এক জীবন্ত পাথর। শহরের নামই কনভেনশন সেন্টারে আজ যেন এক মায়াপুরী। গেট থেকে শুরু করে স্টেজ পর্যন্ত হাজার হাজার রজনীগন্ধা আর লাল গোলাপের সুবাস। সাদা আর সোনালি থিমের ডেকোরেশনে আভিজাত্য চুইয়ে পড়ছে। আকাশকে সাজানো হয়েছে ঘিয়ে রঙের মখমলে শেরওয়ানি আর মাথায় জাঁকজমকপূর্ণ পাগড়িতে। তার গলায় মুক্তের মালা, হাতে দামি ঘড়ি, কিন্তু আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে আকাশ নিজেকে চিনতে পারছে না। এই আভিজাত্য তাকে মানে না। সে তো সেই ছেলে যে বাইকের চাবিতে আঙ্গুল ঘুরিয়ে পাড়ার মোড়ে মোড়ে আড্ডা দিত। তার বন্ধুরা শিমুল আর কাশেম বারবার এসে পাঞ্জাবি ঠিক করে দিচ্ছে, ছবি তুলছে। দোস্ত একটু হাস, আজ তোর বিয়ে, লোকে বলবে বর কি রাগ করে আছে। আকাশ শুধু একটু মিলান হাসলো। তার মনে হচ্ছে সে একটা নাটক করছে যার স্ক্রিপ্ট তার মায়ের লেখা। আফরোজা পাশের কামড়ে কোণে সাজিয়ে বসে আছে। লাল টুকটুকে বেনারসি আর ভারী গহনায় তাকে অপূর্ব লাগছে। সে অত্যন্ত আনন্দিত, কারণ সে আকাশকে খুব পছন্দ করে। রীতি অনুযায়ী বিয়ের কাজ শুরু হলো। কনভেনশন সেন্টারের মাঝখানে পুরুষদের মজলিস বসেছে। কাজী সাহেব খাতা খুলে বসলেন। আকাশের বাবা নেই, তাই বড় চাচা উকিল বাবা হিসেবে দায়িত্ব পালন করছেন। আকাশ আহমেদ, পিতা মৃত শামসুদ্দিন আহমেদ 10 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আফরোজা সুলতানার সহিত আপনার বিবাহের ইজাব কবুল সম্পূর্ণ হইতেছে। আপনি কি এই বিবাহেতে রাজি আছেন? হঠাৎ করে আকাশের সব এলোমেলো লাগছে। কানে কাজী সাহেবের কথাগুলো ঠিকমতো ঢুকছিল না। মুখটা তার ভার হয়ে আসছিল, জিহ্বা শুকিয়ে যাচ্ছে। সে কিছুতেই এই মুহূর্তটা চায় না। সে চাই সব থমকে যাক। তার মাথায় ঘুরছে 5 বছর আগে সেই বৃষ্টির রাত। সে যখন এসে তার হাত ধরেছিল। চারিদিকে পিনপতন নীরবতা, সবাই আকাশের উত্তরের অপেক্ষায়। পেছন থেকে আকাশের মা তাকে ইশারায় কবুল বলতে বললেন। আকাশ কবুল বলতে যাবে, তখনই কনভেনশন সেন্টার বড় গেট দিয়ে এক রহস্যময়ী নারী ভেতরে ঢুকলো। পরনে গাঢ় নীল রঙের একটা শিপন শাড়ি, কাঁধে একটা ছোট্ট পার্স, চোখে সানগ্লাস থাকলেও সেটা সরিয়ে সে যখন স্টেজের দিকে হাঁটা দিল, পুরো হলের শব্দ যেন হঠাৎ কমে গেল। আকাশের চোখ আটকে গেল। ওই তো সে হাঁটার ভঙ্গি, ওই তো সে নীল রং। মেয়েটির ধীর পায়ে স্টেজের সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো। অনেক দেরি করে ফেললাম বোধহয়। মাস্তান সাহেব তো দেখি আজ আস্ত এক রাজকুমার হয়ে বসে আছেন। বেশ একটু আগে কাপা হাতে পানির গ্লাস তুলছিল। হাত থেকে পানি গ্লাসটা পড়ে মেঝেতে ভেঙে চুরমার হয়ে গেল। সে দাঁড়িয়ে পড়ল। তার চোখের সামনে 5 বছর আগে সেই স্মৃতি জ্যান্ত হয়ে ফেল। কিন্তু ইশারার চেহারায় এখন আর নেই সেই চঞ্চলতা, বরং এক গভীর ব্যক্তিত্ব আর আত্মসম্মান ফুটে উঠেছে। ঈশিতা, আপনি মানে তুমি এখানে? আফরোজা কিছুটা বিভ্রান্ত হয়ে আকাশের দিকে তাকালো। ঈশিতা হাসলো, তবে সেই হাসিতে কান্নার ছাপ ছিল। সে ব্যাগ থেকে একটা ফোল্ডার বের করে আকাশের হাতে দিল। 5 বছর আগে একটা চিরকুট লিখে চলে গিয়েছিলাম। আমাকে বলেছিল চিঠি না লিখলে তোমাকে জানে মেরে ফেলা হবে। আমি বাধ্য হয়েছি লিখতে। বাবা আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। আমার ফোন কেড়ে নেওয়া হয়েছিল। আমাকে এরকম বন্দি করে রাখা হয়েছিল। আমি প্রতিদিন তোমাকে চিঠি লিখতাম আকাশ, কিন্তু সেগুলো পোস্ট হতো না। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, বাবার অবাধ্য হয়ে দেশে ফিরেছি, শুধু তোমাকে এটা বলতে যে আমি তোমাকে ছেড়ে স্বেচ্ছায় যাইনি। আমি এখনো তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। পুরো বিয়ের আসরে শোরগোল শুরু হয়ে গেল। আকাশের মা এগিয়ে এলেন। ঈশিতা আকাশের মায়ের কাছে নিচু হয়ে সালাম করলো। খালামুনি, আমি জানি আজ আকাশের বিয়ে হবে, আকাশ বিয়ে করবে। ওর জীবন নষ্ট করতে আসিনি আমি, শুধু নিজের ওপর থেকে বিশ্বাসঘাতক তকমাটা মুছতে এসেছি। আকাশ চিরকুটে যা লেখা ছিল তা বাবার শেখানো কথা ছিল, আমার নয়। আমি তোমাকে এখনো ততটাই ভালোবাসি যতটা 5 বছর আগে বাসতাম, কিন্তু আজ তুমি অন্য কারোর আমানত হয়ে যাচ্ছ। ভালো থেকো। ঈশিতা আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পায়ে স্টেজ থেকে নেমে যেতে লাগলো। আকাশ সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার ভেতরে এক প্রবল ঝড়। সে বুঝতে পারল দীর্ঘ 5 বছর সে যাকে ভুল বুঝে ঘৃণা করেছে সে আসলে নিরাপদ ছিল, কিন্তু এখন কি করবে বুঝতে পারছে না। জীবনের এই মোড়ে সে তার নিজের কাছে নিজেকে খুব অসহায় লাগছে। সে পাগলের মতো দৌড়ে বাইরে নেমে এলো। সে মনে মনে ভাবল আজ যদি সে না যায় তবে সে আর কোনোদিন বেঁচে থাকতে পারবে না। কনভেনশন সেন্টারের বাইরে ল্যাম্পপোস্টের আবছা আলোয় আকাশ ঈশিতার হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ঈশিতা স্থির হয়ে আছে, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে।
আকাশ তাকে নিচের দিকে ঘুরিয়ে ধরল। কেন মিথ্যে বললি সীতা? কেন চিরকুটে ওসব লিখেছিলে? তুমি কি একবারও ভাবলে না যে আমি মরেও যেতে পারতাম? বললাম তো তোমাকে মেরে ফেলবেন লোক দিয়ে, ভয়ে করেছি। আর বাবা হার্ট অ্যাটাকের নাটক করেছিলেন আকাশ। আমাকে বলেছিলেন আমি যদি তোমাকে ছেড়ে না যাই তবে তিনি আত্মহত্যা করবেন। আমি নিরুপায় ছিলাম, কিন্তু আজ আমি স্বাবলম্বী। বাবার অমতে চলে এসেছি শুধু তোমাকে সত্যিটা বলতে। কিন্তু আকাশ, আজ অনেক দেরি হয়ে গেছে। তোমার আঙুলে এখন অন্য কারোর আংটি। আকাশের দু চোখ ভিজে এলো। সে বুঝতে পারলো দীর্ঘ 5 বছর তারা দুজনেই এক জ্বলন্ত আগ্নেয়গিরির ওপর বাস করছিল। ঠিক তখন কনভেনশন সেন্টারের গেট দিয়ে বেরিয়ে এলো আফরোজা। তার পরনে এখনও সেই ভারী বেনারসি, কিন্তু মাথায় ওড়না নেই। তার পেছনে আকাশের মা আর আত্মীয়রা দৌড়ে এলো। আফরোজা ধীর পায়ে আকাশ আর ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালো। আকাশ মাথা নিচু করে রইল। সে জানে আজ সে অপরাধী। আকাশ সাহেব, মাথা নিচু করবেন না। আপনি আজ যা করেছেন তা আপনার সত্যার প্রমাণ। বিয়ের আসরে কবুল বলতে গিয়েও পরে আপনি যার পিছু নিয়েছেন তিনি আপনার আসল গন্তব্য। আফরোজা, তুমি এসব কি বলছো? আকাশ যা করেছে তা আমাদের বংশের অপমান। না খালামণি, ভুল মানুষের সাথে ঘর করাটা হবে বংশের জন্য বড় অপমান। আমি একজন শিক্ষিত মেয়ে, আমি জানি জোর করে কাউকে পাওয়া যায় না। আকাশ সাহেব গত কয়েক মাস আমার সাথে ছিলেন ঠিকই, কিন্তু তার মনটা ছিল ওই নীল চুরকুটে। আমি ঈশিতাপুর চোখে যে ভালোবাসা দেখলাম তা কেড়ে নেওয়ার অধিকার আমার নেই। আফরোজা নিজের হাতের আংটিটা খুলে আকাশের হাতের তালুতে রাখলো। সে ঈশিতার দিকে তাকিয়ে মিলান হেসে বলল, আপু, ওনাকে সাবধানে রাখবেন। মাস্তান তো, কখন কি পাগলামি করে বসে তার ঠিক নেই। আফরোজা এক মুহূর্ত না দাঁড়িয়ে নিজের বাবার হাত ধরে গাড়িতে উঠে গেল। তার চোখে পানি থাকলেও মুখে ছিল এক জয়ের হাসি, ত্যাগের জয়। আকাশ আর ঈশিতা দুজনেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আকাশের মা কিছুক্ষণ গুম হয়ে থাকার পর ঈশিতার কাছে এগিয়ে এলেন। তিনি ঈশিতার মুখটা তুলে ধরলেন। আমি মা হয়ে ছেলের চোখের কষ্ট বুঝতে পারিনি রে মা। আমার জেদ আজ কতগুলো জীবন নষ্ট করতে বসেছিল। আমাকে মাফ করে দিস। ঈশিতা ঝরঝর করে কেঁদে মায়ের পায়ে লুটিয়ে পড়ল। আকাশের দিকে তাকালো। আকাশে তখন মেঘ কেটে এক ফালি চাঁদ উঠেছে। 5 বছরের অন্ধকার যেন এক নিমিষে দূর হয়ে গেল। 1 মাস পর সেই পুরনো পাড়া, সেই পরিচিত ছাদ। আকাশ এখন তার সেই পুরনো নীল পালসারটা আবার বের করেছে। তবে এখন সে আর মাস্তানি করে না। সে এখন একজন দায়িত্ববান স্বামী এবং ব্যবসায়ী। ঈশিতা নীল শাড়ি পরে ছাদের আলসে ধরে দাঁড়িয়ে আছে। আকাশ পেছন থেকে এসে ঈশিতার চুলে একটা লাল গোলাপ গুজে দিল। শোনো সিনিয়র আপু, এখন তো বিয়ে হয়ে গেছে, এবার কি একটু শান্ত হবে, নাকি এখনো করলার জুস খাওয়ানোর পরিকল্পনা আছে? অবশ্যই আছে। মাস্তান সাহেবের ভুঁড়ি যদি বেড়ে যায় তবে আমার ইমেজের কি হবে? আর শোনো, কাল কিন্তু আমরা আবার সেই রিকশায় করে ভিজবো। আকাশ ঈশিতাকে নিজের বুকের মাঝে টেনে নিল। সে অনুভব করলো জীবনের সব থেকে বড় মাস্তানি হলো নিজের ভালোবাসাকে শেষ পর্যন্ত আগলে রাখা। পাড়ার মোড়ে বক্করা এখনো আড্ডা দেয়, কিন্তু আকাশ এখন ওখান দিয়ে যাওয়ার সময় শুধু ঈশিতার হাতটা আরো শক্ত করে ধরে। একদিন আকাশ অঘরে ঘুমোচ্ছিল। ঈশিতা এসে তার নাকের ডগায় নিজের ভেজা চুল দিয়ে একটু সুড়সুড়ি দিল। আকাশ ভুরু কুচকে পাশ ফিরতে ঈশিতা কানে কানে বলল, এই যে কিউট মাস্তান, অনেক তো হলো ডনগিরি, এবার একটু মাস্তানগিরি, এবার একটু স্বামীগিরি দেখাও। ওঠো, সূর্যমামা তো অনেকক্ষণ আগে উকি দিয়েছে। আকাশ চোখ পিটপিট করে তাকে ঈশিতার হাতটা টেনে ধরল। ঈশিতা টাল সামলাতে না পেরে আকাশের বুকের উপর পড়ে গেল। সকাল সকাল এত এনার্জি কোত্থেকে পাও ঈশিতা? 5 বছর তো শান্তিতে ঘুমাতে দাওনি, এখন কি বাকি জীবনটাও নির্ঘুম কাটবে? অবশ্যই, আমার মতো সিনিয়র আপুকে বিয়ে করেছো, এখন তো একটু খেসারত দিতেই হবে। ওঠো, আমি চা বানিয়েছি। আর হ্যাঁ, আজ কিন্তু কোনো অফিসে কাজ নেই, শুধু আমি আর তুমি। আকাশ বিছানা থেকে উঠে দেখল ট্রেতে ধোয়া ওঠা চা। সে চুমুক দিয়ে চোখ মুখ কুচকে ফেল। চিনি নেই। চিনি কোথায়? এটা কি সেই ডায়েট কন্ট্রোলের পার্ট 2? ও আকাশ, একটু তো রোমান্টিক হও। আমি সামনে বসে আছি, আমার মিষ্টি হাসিটুকু কি তোমার চায়ের চিনির অভাব মেটানোর জন্য যথেষ্ট নয়? আকাশ হেসে ফেল। এই সেই চিরচেনা ঈশিতা, যার পাগলামিতে সে একসময় বিরক্ত হতো, আর আজ সেই বিরক্তটাই তার বেঁচে থাকার রসদ। দুপুর গড়িয়ে বিকেল হতেই
আকাশটা কালো হয়ে এলো। ঠিক 5 বছর আগে সেই দিনগুলোর মতো ঝমঝম করে বৃষ্টি নামলো। ঈশিতা আলমারি থেকে আকাশে সেই পুরনো কালো পাঞ্জাবিটা বের করে আনলো। আকাশ চলো ভিজবো। আজ কোনো দামি গাড়ি নয়, আজ আমরা সেই পুরনো রিকশায় করে পুরো শহর ঘুরবো। আকাশ প্রথমে না করলেও ঈশিতার জেদের কাছে হার মানল। রিকশার হুড নামানো, বৃষ্টির প্রতিটি ফোঁটা তাদের গায়ে দিচ্ছে। আকাশ ঈশিতাকে আগলে রাখার চেষ্টা করছে, কিন্তু ঈশিতা দুহাত বাড়িয়ে বৃষ্টির জল ধরছে। জানো আকাশ, 5 বছর আগে যখন একা বৃষ্টিতে ভিজতাম তখন মনে হতো জলগুলো খুব ঠান্ডা, কিন্তু আজ তোমার পাশে বসে ভিজছি, মনে হচ্ছে জলগুলো খুব ওম দিচ্ছে। আকাশ ঈশিতার কাঁধে হাত রাখলো। সে আজ আর লজ্জা পাচ্ছে না। রিকশাওয়ালা মামা গুনগুন করে গান গাইছেন। আকাশ ঈশিতার কপালে একটা আলতো চুমু খেলো। ঈশিতা অবাক হয়ে তাকালো। শোনো সিনিয়র আপু, তোমাকে ছাড়া এই বৃষ্টিগুলো আমার কাছে শুধু জল ছিল, কিন্তু আজ এগুলো সব এক একটা কবিতা। রাতে বৃষ্টির পর আকাশ একদম পরিষ্কার নীল আকাশ জুড়ে রূপলি চাঁদ। আকাশ আর ঈশিতা তাদের ডুপ্লেক্স বাড়ির ছাদে ম্যাট বিছিয়ে বসেছে। ঈশিতা আকাশে কোলে মাথা দিয়ে শুয়ে তারা গুনছে। আকাশ, তুমি কি আফরোজার কথা ভাবো? আকাশ একটু থমকালো, তারপর ঈশিতার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, আফরোজা আমার জীবনের এক বিশাল ঋণ। সে না থাকলে হয়তো আজ আমরা এইভাবে বসে থাকতে পারতাম না। সে আমাকে মুক্তি দিয়েছে আর তোমাকে ফিরিয়ে দিয়েছে। সে যেখানেই থাকুক ভালো থাকুক। ঈশিতা আকাশের হাতটা নিজের গালের সাথে ঠেকালো। আমি খুব ভাগ্যবতী আকাশ। লোকে তোমাকে মাস্তান বলে ভয় পেত, কিন্তু আমি জানতাম এই পাথরের ভেতরে একটা হিরে আছে। এই 5 বছরে তুমি কত বড় হয়ে গেছো। তোমার গাম্ভীর্য, তোমার ব্যক্তিত্ব সবই আমাকে মুগ্ধ করে। আর তোমার ওই পাগলামি, ওটা না থাকলে তো আমি আবার সেই পাথর হয়ে যাব। ঈশিতা, তুমি কখনো হারিয়ে যেও না। তোমাকে হারানোর ভয় আমার জীবনের সবচেয়ে বড় মাস্তানিকেও হার মানিয়ে দেয়। চাঁদের আলোয় ঈশিতার মুখটা আজ দেবীর মতো লাগছে। আকাশ পকেট থেকে একটা ছোট্ট মখমলের বাক্স বের করলো। ভেতরে একজোড়া নীল পাথরের কঙ্কন সে ঈশিতার হাতে পরিয়ে দিল। এই নীল রংটা তোমার খুব প্রিয় ছিল, তাই না? এই কঙ্কনগুলো পরলে মনে হবে আমার ভালোবাসা তোমার হাত দুটোকে সারা জীবন আগলে রাখছে। ঈশিতা আবেগে আপ্লুত হয়ে আকাশকে জড়িয়ে ধরল। রাতে নিস্তব্ধতায় শুধু দুজনের হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। পাড়ার মোড়ে হয়তো এখনো গোলমাল হয়, বক্কররা হয়তো এখনো আড্ডা দেয়, কিন্তু এই ছাদের উপর আজ কেবল ভালোবাসার রাজত্ব। আকাশ বিড়বিড় করে বলল, ভালোবাসি আমার সিনিয়র আপু। ভালোবাসি আমার কিউট মাস্তান। নীল জ্যোৎস্নার নিচে তাদের এই পুনর্মিলন যেন এক অমর কাব্যের মতো সমাপ্তি টানল। যা শুরু হয়েছিল এক অসম লড়াই আর শেষ হলো এক চিরন্তন শান্তিতে।